অত্যন্ত অসভ্য একটা মেয়ে, আমাকে পুরো ফাঁসিয়ে দিল। ব্ল্যাকমেল করে হাতে পায়ে ধরে সেই কলকাতা থেকে টানতে টানতে গোয়ায় নিয়ে এলো। আসল মতলব তো অন্য। আরে বাবা, তুই অভিষেকের সঙ্গে ইন্টু পিন্টু করে বেড়াবি, তার জন্য আমাকে কি দরকার? আর এখন নিজেকে কেমন যেন কাবাব মে হাড্ডি মনে হচ্ছে। জীবনে আর যাই করো না কেন, নিজের বেস্ট ফ্রেন্ডকে কখনো বিশ্বাস করতে নেই। মরে গেলে এরাই প্রথম এসে শ্রাদ্ধ বাড়ির ভ্লগ বানাবে। সাথে কি বলে, হার এক ফ্রেন্ড কা হোয়াট এভার। আজ তুই গেলি সৃজন, কি ফাঁসা যে ফেঁসেছিস। এক্ষুনি এক্ষুনি একটা ভয়ঙ্কর রকমের কাণ্ড ঘটতে চলেছে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। ইস, ঢুকলাম তো ঢুকলাম, ভুল করে অন্য একজন মহিলার কটেজে ঢুকে পড়লাম। একে সুন্দরী, তার উপর মেজাজ দেখে মনে হচ্ছে চটে রয়েছে। এই ঘরে যদি বাই চান্স আমাকে দেখে ফেলে, আমি শিওর পুলিশ ডাকবে। মলেস্টেশনের কেস দিয়ে জেলেও তো পাঠাতে পারে। গোয়ায় এসেই গন্ডগোল। কি যে করি এখন, কোথায় যে লুকোই। বড় দেওয়াল জুড়ে সমুদ্রের ছবি, একটা আরামদায়ক ডাবল বেড, আর একপাশে একটা বিশাল ড্রেসিং টেবিল, আর তার সামনে বড় আয়না। টেবিলের ঠিক উল্টো দিকে জানলা ভারী নীল রঙের পর্দা দিয়ে ঢাকা, আর জানলা খুললেই দেখা মিলবে দিগন্ত বিস্তৃত সমুদ্রের। ভেজা কোঁকড়ানো চুলের কঙ্কনা সাদা বাথরোব পরে গুনগুন করতে করতে বাথরুম থেকে বেরিয়ে এলো। চুল থেকে তখনও টপ টপ করে ফোঁটায় ফোঁটায় জল এসে পড়ছে বাথরোবের উপরে, যেন অসময়ে সদ্য ফোটা জুঁই। ওকে দেখলে মনে হয় ও যেন সদ্য স্ফূর্ত, লাবণ্যে ঝলমলে। ভেজা চুলগুলো কাঁধের উপর এমনভাবে পড়েছে যেন তার মুখমণ্ডলকে আরও বেশি আকর্ষণীয় করে তুলেছে। ওর হাসি খুশি ও প্রাণোচ্ছল স্বভাব যেন ওর চোখে মুখে লেগে আছে। টানা টানা দুটো চোখ, বড় বড় চোখের পালক, আর শীতের মিঠে রোদে শুকনো ধবধবে সাদা কলাই ডালের বড়ির মতো নাক। আহা, গোয়ায় এসে এমন এক সুন্দরী বঙ্গললনার যে দর্শন পাবে, তাও আবার অ্যাক্সিডেন্টালি, তেমনটা বোধহয় মনে মনে সৃজন ভাবেনি। তবে ভেবেই বা কি হবে বলুন তো, এখানে কেস জন্ডিস। আহ, কি শান্তি! গোয়ায় ওয়েদার সত্যিই মন ভালো করে দেয়। দেবস্মিতাটা এখনো এলো না। বেটা নিজের বয়ফ্রেন্ডের সঙ্গে সময় কাটাতে এসেছে, আর আমাকে বানানো হলো সাক্ষী গোপাল। যাকে চুলোয় যাক, আমি তো আমার চুলটা বাঁচাই। কঙ্কনা বিরাট ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ালো। ওর দৃষ্টি আয়নায়, যেখানে ও হেয়ার ড্রায়ার নিয়ে চুল শুকোতে শুরু করে। হেয়ার ড্রায়ার চালু হওয়ার আগে এক মুহূর্তের জন্য ও আয়নার দিকে তাকায়। আয়নার প্রতিফলনে কঙ্কনার চোখ স্থির হয়ে গেল। ও দেখল উল্টো দিকের বিশাল জানলার ভারী নীল পর্দার পিছনে কেউ একজন লুকিয়ে আছে। পর্দার খানিক অংশ তার উন্মুক্ত শরীরে চাপানো, আর সেটার ফাঁক দিয়েই উস্কো খুস্কো ভেজা চুল এবং ভীত বিস্ফারিত দুটো চোখ দেখা যাচ্ছে। পরনে শুধুমাত্র একটা সাদা তোয়ালে। কঙ্কনার বুঝতে বাকি রইল না যে এই লোকটি কোনোভাবে তার ঘরে লুকিয়ে থাকার চেষ্টা করছে। মনে মনে কঙ্কনা ভাবল, এ কি, এটা আবার কে? চোর নাকি কোনো অসভ্য বদমাশ লোক হবে? কিন্তু আমার ঘরে সর্বনাশ! এত বাজে একটা কটেজ এলাম কেন? সব হয়েছে এই দেবস্মিতাটার জন্য। কঙ্কনা চিৎকার করতে গিয়েও
প্রথমে থমকে গেল। ও ভাবল চিৎকার করলে যদি ছেলেটা ভয়ঙ্কর কিছু একটা করে বসে, কিন্তু নিজেকে তো আর ধরেও রাখতে পারল না। তাই উচ্চস্বরে খানিকটা তীক্ষ্ণ গলায় কঙ্কনা বলে উঠল, কে কে আপনি? এই এই আপনি এখানে কি করছেন? বেরিয়ে আসুন, বেরিয়ে আসুন বলে দিচ্ছি, না হলে কিন্তু আমি 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 এক্ষুনি চিৎকার চেঁচামেচি করে হোটেলের লোক ডাকবো। ব্যাস, গন্ডগোলের শুরু। অগত্যা পর্দার আড়াল থেকে বেরিয়ে এলো সৃজন। বয়স বছর 25। তার সুঠাম চেহারা, পরিমিত মাসল এবং টান টান বডি ফিটনেস প্রমাণ করে দেয় যে ও নিয়মানুবর্তী জীবনযাপনে অভ্যস্ত। যদিও এখন ওর চুলগুলো ভিজে থাকায় উস্কো খুস্কো, চোখে মুখে চরম দুশ্চিন্তা আর অপ্রস্তুত হওয়ার ছাপ স্পষ্ট। ওর পরনে শুধুমাত্র একটা সাদা তোয়ালে, যা সে কোনো মতে শরীরের নিম্নাংশে জড়িয়ে রেখেছে। ও এতটাই অপ্রস্তুত যে ওর ডান হাতের চাপে তোয়ালেটা কোনো মতে ধরে রেখেছে। যদি একটুও খুলে যায় তাহলে কেলেঙ্কারির শেষ থাকবে না। ভবলীলা সাঙ্গ করে এই গোয়ার নীল সমুদ্রেই তাকে সলিল সমাধি হতে হবে। সৃজন মনে মনে প্রমাদ গুনল, মরেছে মরেছে, এ আমি কি করলাম? অভিষেক, তোর জন্য, আজ তোর জন্য আমার মান সম্মান সব জলাঞ্জলি যেতে বসেছে। তোকে তো আমি দেখে নেবই। ইনি তো মনে হচ্ছে এই রিসর্টটাই উঠেছেন। আমার তো ভয় করছে, একে সুন্দরী মেয়ে হঠাৎ করে আমার ঘরে, মানে আমি ওনার ঘরে তোয়ালে পরে কেন যে ঢুকে পড়লাম। কি করি এবার? সৃজন হঠাৎ করেই অতর্কিত একটা আর্তনাদ করে বসে। যে করেই হোক পরিস্থিতি থেকে বেরোতে হবে, মেয়েটাকে শান্ত করতে হবে, তারপর ঠান্ডা মাথায় বোঝানো হবে আসল ঘটনা। এই প্লিজ প্লিজ প্লিজ, চিৎকার করবেন না, চিৎকার করবেন না প্লিজ। সৃজন দ্রুত পায়ে এগিয়ে এলো কঙ্কনার কাছে। কঙ্কনা তীব্রভাবে হাত পা ছুঁড়ে প্রতিবাদ করা শুরু করবে। ভয়ে আর রাগে ওর চোখ দিয়ে প্রায় জল বেরিয়ে আসার জোগাড়। কঙ্কনা মনে মনে ভাবছে, এ তো একদম জ্যান্ত ম্যানিকুইন। মাগো, আমাকে কি করবে এই লোকটা? এই লোকটা তো খুব ডেঞ্জারাস মনে হচ্ছে। এই রে, আমি একদম একা, এই লোকটার সঙ্গে তো আমি লড়তেও পারবো না। আর অন্যদিকে সাহস করে সামনে তো এসে দাঁড়ালো সৃজন, কিন্তু চোখে মুখে তো চরম হতাশা। ফিসফিস করে বলার চেষ্টা করলো, চুপ 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 চুপ, প্লিজ প্লিজ চুপ। শুনুন, আমি খারাপ লোক নই, বিলিভ মি, আপনার কোনো ক্ষতি করার কোনো ইন্টেনশন আমার নেই। হ্যাঁ, আমি শুধু একটা ভুল করে ফেলেছি। সৃজনের আকস্মিক শারীরিক নৈকট্যে কঙ্কনার ভয় আরও বেড়ে গেল। ও অনুভব করল সৃজনের শরীরের উষ্ণতা, যা তোয়ালের আড়াল দিয়েও তাকে শিহরণ জাগিয়ে দিচ্ছে। 1 সেকেন্ডের জন্য ও বুঝতে পারল সৃজন যেন তার দিকে কোনো খারাপ দৃষ্টিতে তাকাচ্ছে না, বরং সে নিজেই ভীষণ ভয় পেয়ে রয়েছে। সৃজন 2-1 পা এগিয়ে এলো, তারপর চাপা স্বরে কঙ্কনাকে বলল, শুনুন প্লিজ, একটা বার শুনুন। আমি না পাশের কটেজে, মানে ওই কটেজ ওটাতে চেক ইন করেছি। জাস্ট স্নান করে বেরিয়ে আমার বন্ধু অভিষেক ও না ঘরের মধ্যে, মানে বেডরুমে একটা অন্য মেয়ের সঙ্গে, মানে ওই চুমু খাচ্ছিল। ইস, আমি তোয়ালে পড়া অবস্থায় কিছু না ভেবে ঘর থেকে বেরিয়ে চলে এসেছি। আর বাইরে যেই বেরিয়েছি দেখছি কিছু লোকজন এই রিসর্টের দিকে আসছে। আমি লজ্জায় বাইরে দাঁড়িয়ে না থাকতে পেরে ভুল করে আপনার ঘরে ঢুকে পড়েছি। আমি রিয়েলি ভেরি সরি। ছেলেটার গলায় ভীত সন্ত্রস্ত কথাগুলো শুনে কঙ্কনা ধীরে ধীরে নিজেকে শান্ত করার চেষ্টা করছে।
তবে এখনো ভয় আর অস্বস্তিতে শরীরটা কাঁপছে। কঙ্কনা এক পা পিছিয়ে যায়। কঙ্কনার চোখ সৃজনের দিকে, যার চেহারা দেখে মনে হচ্ছে পৃথিবীর সব থেকে বড় অপরাধটা এই ছেলেটা করে ফেলেছে। সৃজন আবারও তোয়ালেটা ঠিক করতে ব্যস্ত হয়ে পড়ল। কঙ্কনা কাঁপা কাঁপা গলায় রাগটা বজায় রেখে বলল, কি কি বলছেন? মানে আমার ঘরটাকে আপনি সেফ হাউস ভেবেছেন? আপনি আপনি একটা অচেনা মেয়ের ঘরে ধুম করে এভাবে ঢুকে পড়লেন, আর আপনার বন্ধু সে একটা মেয়েকে চুমু খাচ্ছিল। এর সাথে আমার ঘরে ঢুকে পড়ার কি সম্পর্ক? আহা, সম্পর্ক আছে। শুনুন শুনুন শুনুন, অভিষেক, আরে ও তো আমার সকল্ড বেস্ট ফ্রেন্ড। সাধারণত না এরাই জীবনে সব থেকে বেশি বাঁশ দেয়, কিন্তু ওর গার্লফ্রেন্ড মানে দেবস্মিতা, সেও তো এখানে এসেছে। আর সেটা তো আমি জানতামই না। হঠাৎ করে স্নান করে বেরিয়ে দেখি দেবস্মিতার সঙ্গে অভিষেক বেডরুমে ওইসব করছে। ইস, কি লজ্জার ব্যাপার। এই এক মিনিট দাঁড়ান। দেবস্মিতা মানে আপনি অভিষেকের বন্ধু? দেবস্মিতার বয়ফ্রেন্ড অভিষেক? আর দেবস্মিতা তো আমার বেস্ট ফ্রেন্ড। মানে আপনারা যেমন দুজন এসেছেন, ঠিক তেমনি আমি দেবস্মিতার সঙ্গে এসেছি। ও ওর বয়ফ্রেন্ডের সাথে মানে অভিষেকের সাথে টাইম কাটাবে বলে আমাকে ফুসলে নিয়ে এসেছে এত দূর। আর আপনি বলছেন দেবস্মিতা এখানে আসবে অভিষেকের জন্য, সেটা আপনি জানতেনই না? মানে অভিষেক সেই কথাটা পুরোপুরি চেপে গেছে। ওয়াও, ওরা তো মাস্টার মাইন্ড, দারুণ প্ল্যানিং। কি কাণ্ড! এই মেয়েটা অভিষেকের গার্লফ্রেন্ডের বন্ধু, তার মানে এই মেয়েটাও এখানে দেবস্মিতার সঙ্গে এসেছে। হায় ভগবান, আমি কিনা তারই ঘরে! এ তো পুরো চট পাকিয়ে একদম জান্ডিস হয়ে গেল। সৃজন মনে মনে কিছু চিন্তা করে আবার উত্তর দিতে যাবে, ব্যাস অমনি ওর কথা জড়িয়ে যাচ্ছে। তার মানে তার মানে আপনি ওই দেবস্মিতার সঙ্গেই এসেছেন? ওহ শিট! আর আপনি আগে থেকে জানতেন না যে অভিষেকও আসবে? তার মানে আমি হচ্ছি বলির পাঁঠা, আমাকেই কিছু জানায়নি, ভুল বুঝিয়ে নিয়ে চলে এসেছে। ঠিক আছে, আজ আজ আমিও ওকে ছাড়বো না। আর আর আমি 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 ভুল করে আপনার ঘরে ঢুকে পড়েছি, প্লিজ ক্ষমা করুন। আমি এক্ষুনি বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি। কথাগুলো কোনো মতে বলেই সৃজন দ্রুত দরজার দিকে এগোতে শুরু করে। তোয়ালেটা খুব সন্তর্পণে ধরেও নেয়, কিন্তু কঙ্কনা এবার একটু হেসে ফেলে। স্বাভাবিক হওয়ার চেষ্টা করে সিরিয়াস হয়ে বলে, দাঁড়ান, চুপ করে দাঁড়ান। আপনি এইভাবে টাওয়াল পরে বাইরে যাবেন? আর যদি কেউ দেখে ফেলে, তাহলেই কিন্তু গোয়ায় গন্ডগোল বাঁধবে। একজন টাওয়াল পরা পুরুষ আমার ঘর থেকে দৌড়ে বেরোচ্ছেন, লোকে আমাকে কি বলবে? আপনারই তো লজ্জা হওয়া উচিত। এই নিন, এই বাথরোবটা পরে নিন। ছি ছি, এতক্ষণ জামা কাপড় না পরে। সৃজনের লজ্জায় মাথা হেঁট হয়ে যাওয়ার জোগাড়। কোনো মতে নিজেকে সামলে নিয়ে বলল, এই লজ্জা, হ্যাঁ লজ্জা হচ্ছে বলেই তো পালিয়ে যাচ্ছিলাম। আর এখন আপনি বলুন তো আমি কি করি? এই তোয়ালে নিয়ে আমি তো বাইরেও যেতে পারছি না। থ্যাংক ইউ এই বাথটাবটা দেওয়ার জন্য। কঙ্কনা এখন কিছুটা স্বাভাবিক। ও সৃজনের অসহায় অবস্থা দেখে বেশ মজাই পাচ্ছে। তাই ওর লজ্জা নিবারণের জন্য লজ্জা বস্ত্র থুরি বাথরোবটা ছুঁড়ে দিল ওর হাতে। তবে তখনও কঙ্কনার মনে মনে যে হালকা ভয় ভয় ব্যাপারটা নেই তা কিন্তু নয়। আস্তে আস্তে সৃজনের দিকে এগিয়ে এসে কঙ্কনা বলল, ঠিক আছে, শান্ত হন। আপনি এই ঘরেই থাকুন, আমি বাইরে গিয়ে দেখি বাইরে কেউ আছে কিনা। আপনার বন্ধু অভিষেক নিশ্চয়ই দেবস্মিতার সঙ্গে পাশের রুমেই রয়েছে। এটাই তো আপনার সমস্যা। আর কি বলুন তো, এটা আপনারই মেটানো উচিত। থ্যাংক ইউ, আপনি সত্যি বাঁচালেন আমায়। বাই দ্য ওয়ে, আমার নাম সৃজন, আর আমি আপনার কোনো ক্ষতি করব না। জাস্ট 2 মিনিট প্লিজ। কঙ্কনা খানিকটা মাথা নেড়ে
দরজার দিকে এগিয়ে গেল। সৃজন পর্দার আড়ালে গিয়ে দ্রুত বাথরোবটা গায়ে গলিয়ে নিল। এই মেয়েটা, যার কোঁকড়ানো চুলের সৌন্দর্য আর সরল চোখের চাহনি যেন সৃজনকে মুগ্ধ করেছে, আর সেই কিনা এখন তার বিপদ থেকে বাঁচার একমাত্র উপায়। সৃজন মনে মনে ভাবল, হুহ, যাক বাবা, এ যাত্রা বাঁচা গেল। কিন্তু অভিষেকটা কি করছে? ওর জন্যই আজ আমার এমন একটা পরিস্থিতি। আর এই মেয়েটা দেবস্মিতার বন্ধু, একে তো দেখে মনে হচ্ছে বেশ সিম্পল সাদামাটা। আমার মনে হচ্ছে ও ওই আমারই মতো ফেঁসে গেছে। নিশ্চয়ই আমারই মতো ওই অভিষেকের টাইপের কোনো বন্ধুর পাল্লায় পড়েছে। হায় রে, গোয়ায় তো সত্যিই গন্ডগোল। এবার দরজা খুলে কঙ্কনা উঁকি দিল বাইরের দিকে। এপাশ ওপাশ দেখে চাপা গলায় বলল, শুনুন, কেউ নেই বাইরে। আপনি স্ট্রেট ঘর থেকে বেরিয়ে যান। তারপর আপনার নিজের কটেজে গিয়ে দরজাটা নক করুন। আশা করছি অভিষেক আর দেবস্মিতা অ্যালার্ট হয়ে যাবে, আপনার সমস্যাও কমবে। আচ্ছা, থ্যাংক ইউ, আমি যাচ্ছি। ব্যাস, আর কি, অলরেডি গোয়ায় গন্ডগোল শুরু হয়ে গেছে। হঠাৎ প্রেমে আসলো তুফান, ডুবলো তোরি মাঝে। স্বপ্নখানা ভাঙতে দেখি সেই তুমি নেই কাছে। বিনিদ্র রাত জাগবে দুজন, দু চোখ ভেজা ঘুম। আবির রঙে রাঙা হবে ভালোবাসার মরশুম। নমস্কার ভালোবাসার মরশুমের বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। আজ শুক্রবার, শুক্রবার মানেই ভালোবাসার মরশুমের নতুন গল্প গোয়ায় গন্ডগোল নিয়ে চলে এসেছি আমি, তোমাদের বন্ধু প্রীতম। গল্পের লেখক এবং গল্প পাঠে রয়েছি আমি, তোমাদের বন্ধু। আর আমার সঙ্গে এই গল্পের অন্যান্য চরিত্রে অন্তরা তো আছেই, সঙ্গে রয়েছে জিনিয়া, অচ্যুতা এবং মিনহাজুল। তাহলে চলো আবার আমরা কন্টিনিউ করি গল্প। সৃজন দ্রুত দরজা খুলে বের হওয়ার জন্য প্রস্তুত হলো, কিন্তু তার আগেই দরজার ওপার থেকে ভেসে এলো দেবস্মিতার গলা। তাই সৃজন একবার এগিয়েও আবার পিছিয়ে এলো। কি হলো? ফিরে এলেন কেন? এই কেলেঙ্কারি, সর্বনাশ হয়ে গেছে, যাওয়া যাবে না তো। দেখ, ভেতর ডিম, চলুন তো আমি দেখি। এই রে, আপনার গার্লফ্রেন্ড, না মানে সরি, অভিষেকের গার্লফ্রেন্ড দেবস্মিতা তো বাইরে দাঁড়িয়ে আছে। এখন কি করবেন? সেই জন্যই তো বলছি, কি করব। এক কাজ করি, আমি না ওই আগের মতো লুকিয়ে থাকি, এটাই একমাত্র বাঁচার উপায়। হ্যাঁ, আমি তো গোয়ায় লুকোচুরি খেলতে এসেছি না। ততক্ষণে দেবস্মিতা দরজা ঠেলে ভেতরে এসে দাঁড়িয়ে পড়েছে। দেবস্মিতা মানে কঙ্কনার বান্ধবী আর সৃজনের বন্ধুর গার্লফ্রেন্ড। ওর কথা তো অলরেডি আমরা আগেই বলেছি, এবার পরিচয়টাও সারব। কিন্তু এই অদ্ভুত পরিস্থিতিতে সৃজন আর কঙ্কনা হতভম্ব, অপ্রস্তুত। একটা হাস্যকর পরিস্থিতির শিকার হতে হয়েছে দুজনকেই। তবে দেবস্মিতার কিছু বুঝে ওঠার আগেই চটপট কঙ্কনার ঘর থেকে সৃজন বেরিয়ে চলে গেল ওর নিজের কটেজে, মানে কটেজ নাম্বার এতে। এই চরম উত্তেজনা এবং বিব্রতকর পরিস্থিতি থেকেই শুরু হলো ওদের গোয়ায় গন্ডগোল। আর সৃজন বুঝতে পারল এই 3টে দিন খুব একটা শান্তিতে তো কাটবে না। সৃজন কোনো মতে কঙ্কনার কটেজ থেকে তার দেওয়া বাথরোব আর তোয়ালে জড়িয়েই নিজের কটেজে তো ফিরে এলো। তবে এবার কিন্তু ও লজ্জিত নয়, বরং প্রচণ্ড রেগে আগুন। ও দ্রুত ওর টি শার্ট আর ট্রাউজার্স পরে নিল। কটেজের ব্যালকনিতে তখন অভিষেক, আর আবারও পাশে এসে দাঁড়িয়েছে দেবস্মিতা। চলছে ওদের খুনসুটি আর হালকা রোম্যান্স। কঙ্কনাও দেবস্মিতাকে ডাকতে এসেছে, কিন্তু ও এখনও খানিকটা অপ্রস্তুত আর হতভম্ব। অভিষেক ব্যালকনির সোফায় হেলান দিয়ে বসেছিল। ওর মুখে তার সদা পরিচিত চঞ্চল হাসি। কিরে সৃজন,
তোকে দেখতে এমন লাগছে কেন? তুই গোয়ায় না এসে মনে হচ্ছে অফিস কনফারেন্স এসেছিস। এই কি হয়েছে বলতো তোর? আর এতক্ষণ কোথায় ছিলি? বাথরুমে তো তুই 1 ঘন্টা কাটিয়ে দিলি রে। ব্যাস ব্যাস, রাগটা আরো মাথা চাড়া দিয়ে উঠল সৃজনের। ঘুরে দাঁড়ালো, মুখ থমথমে, চোখ দুটো রাগে জ্বলছে। 1 ঘন্টা? তুই জিজ্ঞাসা করছিস আমি কি করছিলাম? এই শোন, তোর জন্য, স্রেফ তোর জন্য এই এত কাণ্ড। গোয়ায় আসার উদ্দেশ্য কি ছিল অভিষেক? শুধু একটা বাজেট ট্রিপ আর অফিসের প্রেশার কাটাতে 3 দিন ছুটি কাটানো? তা তো নয়। তুই এখানে এসে কি করছিস তাহলে? না না, অভিষেক খুব একটা সৃজনের রাগের তোয়াক্কা করলো না, খানিকটা অবজ্ঞা করে হাত নেড়ে জবাব দিল। ড্রামা কিং, একটা সামান্য বিষয় এত ওভার রিয়াক্ট করিস না। চুপ কর। সামান্য বিষয়? হ্যাঁ, সামান্য বিষয়। আমি বাথরুমে গেছি আর ফিরে এসে দেখি বেডরুমে তুমি আর দেবস্মিতা একসঙ্গে। ছি 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 ছি, লজ্জা। আমি রুমের ভিতরে থাকার পরেও একজনকে ঘরে এনেছিস? তোর কি এতটুকু কমন সেন্স নেই? আর তুই কি বলেছিলি আমায়? হ্যাঁ, কি বলেছিলি বল? বাজেট ট্রিপ, অফিসের কাজের ডিপ্রেশন কাটানোর দোহাই দিয়ে আমাকে টেনে এনেছো। আর এখন এখন বুঝতে পারছি আসল উদ্দেশ্য অন্য। তুই তোর গার্লফ্রেন্ডকে সময় দিতে এখানে এসেছিস, আমাকে গার্ড হিসেবে রাখবি, তাই তো? আরে বাবা, এত সিরিয়াস হোস না তো। দেবস্মিতার সামনে এভাবে এভাবে বলছিস কেন? দেবস্মিতা শোনো, আমি তো শুধু। দেবস্মিতা অমনি অভিষেককে থামিয়ে জবাব দিল। ও সৃজনদা, প্লিজ রিল্যাক্স। এরকম তো আজকাল কত লোকেরাই করে বলো। অভিষেকও অ্যাডভেঞ্চার খুব ভালোবাসে। আমি আর কঙ্কনা কিন্তু একসঙ্গেই ঘুরতে এসেছি। জানো তো, আমরা অনেক দিন থেকে এই গোয়া ট্রিপটার জন্য প্ল্যান করছিলাম, কিন্তু কিছুতেই আমার বাড়ির লোক আমাকে একা আসতে দিচ্ছিল না। আর অভিষেক আসছে জানলে আমাকে কি আসতে দিত বলো? তাই তো আমি কঙ্কনাকে নিয়ে আর ও তোমাকে নিয়ে চলে এলাম। তুমি এত চটপট কেন করছো? চোটপাট করার কি আছে? কারণ তোমার এই হিরো, ওর এই উচ্চিংড়েগিরির জন্য আমাকে একটা অচেনা মেয়ের ঘরে তোয়ালে পরে লুকিয়ে থাকতে হয়েছে। কি এম্বারাসিং ব্যাপার! আরেকটু হলেই ভুল বোঝাবুঝি হয়ে আমাকে তো জেলের ঘানি টানতে হতো। অভিষেক এবং দেবস্মিতা দুজনেই অবাক হয়ে সৃজনের দিকে তাকালো। কঙ্কনা চোখ নামিয়ে মুচকি হাসার চেষ্টা করলো। অভিষেক আবার অবাক হয়ে জিজ্ঞাসা করলো, কি, তুই অন্য মেয়ের ঘরে লুকিয়েছিলি? কখন? তুই কি ঠিক আছিস সৃজন? আমার মনে হচ্ছে তোর সারা রাত না ঘুমিয়ে মাথার কাজ করছে না। সৃজনের রাগের পারদ বেড়েই চলেছে। এবার দাঁতে দাঁত চেপে জবাব দিল সৃজন। হ্যাঁ, কাল সারা রাত ফ্লাইট ধরার চক্করে আমার ঘুম হলো না। আর আজ থেকে তুই যা খেল দেখাচ্ছিস আমার চোখের সামনে, তোরা দুজন মিলে, ইস, লজ্জা ঘেন্নার মাথা খেয়ে যা দৃশ্য তৈরি করছো তোমরা, আমি অপ্রস্তুত হয়ে বাধ্য হয়ে বেরিয়ে গেলাম। বাইরে দেখলাম লোক আসছে, তাই কি করব ভেবে না পেয়ে পাশের কটেজের দরজা খুলে ঢুকে পড়লাম, যেখানে এই ম্যাডাম ছিলেন। কথাটা বলতে বলতে সৃজন কঙ্কনার দিকে আঙুল দেখিয়ে নির্দেশ করল। কঙ্কনা অমনি স্মিত হেসে সৃজনের পরিস্থিতিটা উপেক্ষা করে বলল, আমি ছিলাম না, আমি সবে বাথরুম থেকে বেরোচ্ছিলাম। আর আপনার মতো একজন মানুষকে আমার ঘরের জানলার পর্দার আড়ালে তোয়ালে পরে লুকিয়ে থাকতে দেখে আমার কি অবস্থা হয়েছিল সেটা কি বোঝার ক্ষমতা আপনার আছে? আমি তো ভয়ে চিৎকার করে উঠেছিলাম। ইস, কি এম্বারাসিং! অভিষেক এবার ওর বিশ্ববিখ্যাত গা জ্বলানি হাসিতে হাসতে হাসতে একেবারে গড়িয়ে পড়ছে যেন। সৃজন, সৃজন, তুই টাওয়াল পরে পর্দার পিছনে? ও জাস্ট ইম্যাজিন
এটা তো আমার লাইফের সেরা কমেডি ভাই। আর উফ উফ। সৃজন গেল আরো রেগে, অভিষেককে ধমকে বলল, এই তুই থাম, তোর জন্য। তুই যদি এমন একটা কাণ্ড না করতিস, আমাকে এই এম্বারাসিং সিচুয়েশনের মধ্যে পড়তে হতো না। আর তুই আমাকে না জানিয়ে দেবস্মিতাকেও এখানে নিয়ে আসার যে প্ল্যানটা করেছিস, সেটা কিন্তু ঠিক করিসনি। আমি তোর লাইফের সিরিয়াসনেস নিয়ে সত্যি হতাশ। এ মা, সৃজনদা, অভিষেক তোমাকে না জানিয়ে এসেছে? ইস, আমি কিন্তু এটা সত্যিই জানতাম না। আমি জানতাম তুমি সবটাই জানো। আর এই কঙ্কনা, তুই কি রে, খামোকা ঘরের মধ্যে বাথরুম পড়েছিলি কেন? যেন কোনো হলিউড সিন চলছে। তার উপর সৃজনদার টাওয়েল ড্রামা, ওফ, জাস্ট নেওয়া যাচ্ছে না। কি বললি? কেন ছিলাম? আমি স্নান করে বেরোনোর সময় সেটা পরেই বেরোবো, সেটাই খুব স্বাভাবিক। আর হ্যাঁ, তুই যখন আমাকে বললি বাড়িতে বোঝাতে হবে যে আমরা শুধু দুই বান্ধবী ঘুরতে যাচ্ছি, তখন কেন বলিসনি যে তোর বয়ফ্রেন্ড এমন একটা হাই ড্রামা কাণ্ড ঘটিয়ে বসে আছে? তুই আমাকেও বিপদে ফেলেছিস। আরে বাবা, চিল চিল। তুই তো আসার জন্য খুবই এক্সাইটেড ছিলি, কিন্তু এখানে সৃজনদার মতো গম্ভীর একটা লোক টাওয়েল পরে গিয়ে যে তোর ঘরে লুকাবে, সে তো আমি স্বপ্নেও ভাবিনি। তোর কপাল ভালো, বুঝলি? ঘুরতে এসে এরকম হ্যান্ডসাম একটা লোকের সঙ্গে দেখা তো হয়ে গেল। হ্যাঁ, ওদের কনভারসেশনের মধ্যে শুধু ইয়ার্কি আর ঠাট্টাই জড়িয়ে। তবু কঙ্কনার দিকে এক পলক তাকিয়ে সৃজন মনে মনে ভাবল, ইস, সত্যি বলতে কি আমিও ভাবতে পারিনি এই ট্রিপে এসে এমন একজন সুন্দরীর সঙ্গে দেখা হয়ে যাবে। তারপর অবশ্য কঙ্কনার উদ্দেশ্যে মুখের সিরিয়াসনেসটা বজায় রেখে সৃজন বলল, শুনুন, আমি হ্যান্ডসাম কিনা সেটা আলোচ্য বিষয় নয়। বিষয় হলো আমার বন্ধু আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, আর আমি আপনার কাছে অপরাধী। আমি রিয়েলি ভেরি সরি। হ্যাঁ, ঠিক আছে, আপাতত মানছি আপনার পরিস্থিতিও খারাপ ছিল, তবে আপনার বন্ধু কেন অন্য কারোর সাথে আপনার উপস্থিতিতে আপনাকে না জানিয়ে ঘনিষ্ঠ হতে যাবে? এটা কিন্তু খুব লজ্জাজনক, খারাপ। এই কথা শুনে আবার অভিষেক হাহা করে হেসে ওঠে। আরে কঙ্কনা, লাইফ ইজ অ্যাডভেঞ্চার। আর এই গোয়া ট্রিপটা শুধুমাত্র দেবস্মিতার জন্য ছিল না, তোদের সকলের জন্য ছিল। এখন যখন তোরা সবাই এখানে, তখন আর কোনো ঝগড়া নয়। এই সৃজন, তুই রিল্যাক্স কর ভাই। নে আয়, এবার একটা ড্রিঙ্ক নেওয়া যাক। কি নিবি বলতো? আইস চলবে? এই, অনেক হয়েছে। তুই জানিস আমি ওসব নিই না। আমি কোনো ড্রিঙ্ক নেব না, তুই গিলে মর। আমার মাথা এমনিতেই গরম হয়ে আছে। আমি শুধু একটা জিনিস জানাতে চাই অভিষেক, আর যেন এই 3 দিনে কোনো এরকম সিচুয়েশন তৈরি না হয়, না হলে কিন্তু আমি এখনই ফিরে চলে যাব। ব্যাস, শুরু অভিষেকের ড্রামা। সামনে দাঁড়িয়ে হাত জোড় করে ড্রামাটিক্যালি বলে, প্রমিস, আর কোনো গন্ডগোল নয়। আমরা এই 3টে দিন খুব ভালোভাবে কাটাবো। আর সৃজন, দেখ, তুই আর কঙ্কনা, তোদের মধ্যে তো একটা ভালোই কেমিস্ট্রি তৈরি হয়ে গেল। ওই টাওয়াল আর পর্দার কেমিস্ট্রি। তা তোরা দুজনের নিজেদের মধ্যে বেশ গল্প করে কাটিয়ে দিতে পারবি। দেখ, আমি কিন্তু তোর জন্য একটা সুন্দরী কোম্পানির ব্যবস্থা করে দিলাম। কঙ্কনা মনে মনে হেসে ফেললেও মুখে বলল, আপনি চুপ করুন অভিষেক, আমাদের মধ্যে কোনো কেমিস্ট্রি তৈরি হয়নি। তবে আরেকটু হলেই ও হিস্ট্রি হয়ে যাচ্ছিল, কারণ আমি ওকে মেরে ওর জিওগ্রাফিটা পাল্টে দিতাম। এবার সত্যি সত্যি বিরক্ত সৃজন, কিন্তু ভেতরে ভেতরে যে ওর একটা ভালো লাগা নেই তা কিন্তু নয়। যাগে, যা হওয়ার হয়ে গেছে। আর কিন্তু ব্যাপারটার রিপিটেশন চাই না, কেমন? কিন্তু যদি আবার কোনো উল্টোপাল্টা কিছু হয় অভিষেক, তাহলে 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 আমি সত্যি সত্যি এই বোতল দিয়ে তোর মাথা ভেঙে ফেলবো একেবারে। ব্যাস, এভাবেই এদের 4 জনের মধ্যেকার প্রথম পর্বের ভুল বোঝাবুঝির অবসান ঘটল।
সৃজনের রাগ, অভিষেকের হাসি, কঙ্কনার খুনসুটি পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক করে তুলল। তবে তাদের প্রথম সাক্ষাৎকারের রেশ সবার মনেই থেকে গেল। কঙ্কনা মনে মনে সৃজনের দিকে তাকিয়ে বলল, এই ছেলেটা বাইরে থেকে যতটা রুড, ভেতরে ততটাই নরম মনে হচ্ছে। আর এর নিয়ম মেনে চলার স্বভাবটাও বেশ ইন্টারেস্টিং। কাল্টিভেট করতে হচ্ছে। অভিষেকের মতো লোকের সঙ্গে বন্ধুত্ব করেও নিজেকে কিভাবে যে ধরে রেখেছে, স্ট্রেঞ্জ। সৃজনও মনে মনে মেয়েটার দিকে তাকিয়ে ভাবল, এই মেয়েটা কি যেন নাম, কঙ্কনা, অদ্ভুত একটা লাবণ্য আছে। আমার এই রুডনেস হাসি মুখে সামলেও নিল। আশা করি এই 3টে দিন ওর কাছে আমাকে আর কোনো অপ্রস্তুত অবস্থায় পড়তে হবে না। যদিও এই অভিষেকের ওপর ভরসা করা খুব মুশকিল। আকাশে তখন সূর্য ডুবছে। দিগন্ত জোড়া কমলা, গোলাপি আর লাল রঙের শেষ আভা ছড়িয়ে আছে। সমুদ্রের হালকা গর্জন আর বিচ সাইড ক্যাফে থেকে ভেসে আসা হালকা জ্যাজ মিউজিক মিলেমিশে একটা অসাধারণ শান্ত পরিবেশ তৈরি করেছে। সৃজন, অভিষেক, দেবস্মিতা আর কঙ্কনা একটা বিচ সাইড ক্যাফের আউটডোর টেবিলে বসে আছে। টেবিলের মাঝখানে একটা ছোট লণ্ঠনের মতো এস্থেটিক ওয়ার্ম লাইট জ্বলছে। সকালবেলার সব অস্বস্তি, ভুল বোঝাবুঝি আর ঝগড়া সব এখন ওরা পিছনে ফেলে এসেছে। সবাই মিলে ঠিক করছে গোয়ার বাকি দিনগুলো ওরা ভালোভাবে উপভোগ করবে। বিচের ঠান্ডা হাওয়া আর সূর্যাস্তের শেষ রং যেন ওদের মন থেকে সব তিক্ততা ধুয়ে মুছে সাফ করে দিচ্ছে। অভিষেক একটা ঠান্ডা পানীয়ের গ্লাসে চুমুক দিতে দিতে বেশ খুশি মনে বলল, এই না হলে গোয়া রে। দেখ সৃজন, আর কিন্তু কোনো ভুল বোঝাবুঝি বা কোনো গন্ডগোল নেই, একদম পারফেক্ট মুড। সৃজনের হাতে তখন লাইম সোডার গ্লাসটা ধরা। তাই তো, গন্ডগোল তো তখন হবে যখন তুমি সকালবেলার মতো আবার কোনো সারপ্রাইজ দেবে। তাহলে কিন্তু এই কোল্ড ড্রিঙ্কের গ্লাসটা আমি তোমার দিকেই ছুঁড়ে মারব। সৃজনদা, তুমি কিন্তু সত্যি বড্ড আনরোম্যান্টিক। কেন বলো তো? একটু রিল্যাক্স করো, গোয়া এসেছো, একটু তো মজা নাও। আর অভিষেক, তুমি কিন্তু একদম ভদ্র ছেলের মতো থাকবে। নো অ্যাডভেঞ্চার প্লিজ। আফটার অল আমরা গোয়াতে এলেও সৃজনদার সামনে আমাদের গয়া যাত্রীর মতো থাকতে হবে, কি বলো? কথাটা শুনে কঙ্কনাও হাসি চেপে রাখতে পারল না। একদম ঠিক বলেছিস দেবস্মিতা। আমরা সবাই তো এখন গোয়া এসেও সিরিয়াস থাকা প্র্যাকটিস করব, তাই না? কঙ্কনা এবার সরাসরি সৃজনের দিকে তাকালো। তার চোখে বন্ধুত্বপূর্ণ উষ্ণতা। সৃজন সামান্য অপ্রস্তুত হলো, কিন্তু নিজেকে সামলেও নিল। কঙ্কনা আবার সৃজনকে বলল, সৃজন, আমি সকালের জন্য, মানে সকালবেলার ওই ড্রামার জন্য সত্যিই সরি। আমি না জেনে আপনার ওপর ওরকম চিৎকার করে ফেলেছিলাম। আমার হয়তো আরও ঠান্ডা মাথায় বিষয়টা হ্যান্ডেল করা উচিত ছিল। এমা ছিছি, আপনি কেন? আমি তো আপনার ঘরে নাচেই ঢুকে পড়েছিলাম। আর আপনি তো আপনার দিক থেকে 100% কারেক্ট ছিলেন। আমিও আপনার জায়গায় থাকলে হয়তো আরো বেশি রুড হতাম। যাকে যা হয়েছে ফরগেট ইট, ভুলে জানো সব। ভুলতে বললেই কি ভোলা যায়? তবে একটা জিনিস, আপনার মধ্যে কিন্তু একটা চাইল্ডিশ ব্যাপার এখনো আছে। এত সিরিয়াস কিন্তু সব সময় থাকা ভালো নয়। মনে হয় আপনি সব কিছু গুছিয়ে রাখতে ভালোবাসেন। আমার মতো বোহেমিয়ান মানুষ আপনার আশেপাশে থাকলে বোধহয় আপনি পাগল হয়ে যাবেন। হতেও পারে,
কিন্তু আমি পাগল হওয়ার থেকে নিজেকে সামলে রাখতেই বেশি ভালোবাসি। আবার মাঝখানে ফুট কাটল অভিষেক। দেখলি দেবস্মিতা, আমি বলেছিলাম না, সৃজন আর কঙ্কনা পারফেক্ট জুটি। একজন বেশি কথা বলে আর একজন শুধু শোনে। চুপ কর তো অভিষেক, তুই আর ওদের পিছনে লাগিস না। কঙ্কনা অবশ্য অভিষেকের কথায় খুব একটা পাত্তা দিল না, বরং সৃজনের দিকে খানিক ঝুঁকে এলো। তারপর বলল, আসলে আমি খুব বকবক করি। আমি তো অ্যাড এজেন্সিতে কপিরাইটার হিসাবে কাজ করি। ক্লায়েন্ট সামলানো, স্ক্রিপ্ট লেখা, আইডিয়া জেনারেশন, এইসব নিয়েই আমার জীবন। আপনি আইটিতে আছেন না? ওই সারাক্ষণ কোড 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 আর কোড। ঠান্ডা পানীয়ের গ্লাসে চুমুক দিতে দিতেই সৃজন উত্তর দিল, ঠিকই ধরেছেন, আমি ডেটা অ্যানালিস্ট। আমার কাজ হলো জটিল সমস্যাগুলোর সমাধান খুঁজে বের করা। ডেটা মাইনিং, মেশিন লার্নিং। তাই ঠান্ডা মাথায় সাইলেন্স আর লজিক দুটোই আমার নেসেসারি। আর আমার লাইফটা আপনার মতো অত ভাইব্রেন্ট নয়, বরং খানিকটা ফ্যাকাশে। এই কথা শুনে কঙ্কনা খানিকটা উত্তেজিত হয়ে বলল, লজিক? বাহ, আমার জীবনে লজিক খুব কম। আমার এক্স বয়ফ্রেন্ডের সাথে সম্পর্কটাও একেবারে লজিকবিহীন ছিল। আমি এত ভালোবাসতাম, কিন্তু সে, যাকে, ওসব কথা বাদ দিন। আমার মনে হয় আপনার মতো যদি একটু গোছানো হতে পারতাম, তাহলে হয়তো আমার জীবনটা একটু অন্যরকম হতো। কিন্তু আপনি তো আবার গম্ভীর মানুষ। আমার মতো পাগল লোকজনকে বন্ধু হিসাবে ঠিক মেনে নেবেন না, তাই না? আই থিঙ্ক বন্ধুত্বের জন্য খুব বেশি কথা বলার প্রয়োজন হয় না, বোঝার প্রয়োজন হয়। আর গোছানো বা এলোমেলো থাকা, ওটা তো একটা আউটার জেস্চার মাত্র। দারুণ বলেছেন, বোঝার প্রয়োজন হয়। আপনার সাথে কথা বলে মনে হয় আপনি যেন অনেক কিছু গোপন করে রাখেন। আপনার কি কোনো বিশেষ বান্ধবী, মানে গার্লফ্রেন্ড নেই? না মানে আপনার মতো দেখতে একজন হ্যান্ডসাম এলিজেবল ব্যাচেলার, তাই জিজ্ঞাসা করলাম আর কি। অবশ্য আপনার আপত্তি থাকলে উত্তর দিতে হবে না। আর তাছাড়া এখন আবার হ্যান্ডসাম এলিজেবল হলেই যে তাদের গার্লফ্রেন্ড থাকবে তেমনটা নাও হতে পারে। যা দিনকাল। এক্সকিউজ মি, না নেই। আর আপনি যেরকম ইঙ্গিত করতে চাইছেন সেরকম আমার জন্য প্রযোজ্য নয়। আমি আমার কাজের প্রতি অনেক বেশি কমিটেড। ব্যক্তিগত সম্পর্কগুলো আমার কাছে খুব কমপ্লিকেটেড মনে হয়। তাই আমি হ্যাপিলি সিঙ্গেল। ফাইন। সম্পর্ক জটিল নয়, মানুষ জটিল। আচ্ছা, আপনি কি জানেন আপনার চুলগুলো যখন ভেজা থাকে তখন আপনাকে আরো ভালো লাগে? সকালবেলা যখন তোয়ালে পরে ভিজে চুলে দাঁড়িয়েছিলেন। ব্যাস ব্যাস, ব্যাপার গোলমেলে। পরিস্থিতি কেমন যেন অন্য দিকে যাচ্ছে। তাই কথা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করে সৃজন বলল, কঙ্কনা, আচ্ছা আপনার অ্যাড এজেন্সির কাজটা খুব ইন্টারেস্টিং। বলুন, আপনি নিশ্চয়ই সব সময় এত এত ক্রিয়েটিভ আইডিয়া নিয়ে কাজ করেন। হ্যাঁ, সারাক্ষণ। আসলে আমি এমন একটা কাজ করি যেখানে আমাকে সব সময় হাসি খুশি থাকতে হয়, মন ভালো রাখতে হয়, না হলে ক্রিয়েটিভিটিগুলো আসবে কোথা থেকে? তাই আমি সব সময় কুল থাকতে ভালোবাসি। গোয়াতে এসেছি, ভালো করে মজা করে দিন কাটাবো বন্ধুদের সাথে, আড্ডা দেব, এইভাবেই কেটে যাবে 3টে দিন। তারপর তো আবার ফিরে গিয়ে সেই কাজ আর কাজ আর কাজ, সঙ্গে বসের মুখ ঝামটা ফ্রি ফ্রি ফ্রি। সৃজন আর কঙ্কনা নিজেদের মতো ব্যস্ত হয়ে পড়েছে কথাবার্তায়, কিন্তু অভিষেক আর দেবস্মিতা, আরে বাবা, ওরা তো এখন গোয়ার সুরা আর ডান্স ফ্লোরে আকৃষ্ট। তাই সময় বুঝে ওরা দুজনেই উঠে ডান্স ফ্লোরের দিকে চলে গেল। ওদের মধ্যে এখনও হালকা উত্তেজনা থাকলেও ওরা কিন্তু নিজেদের মতো উপভোগ করছে।
অভিষেক দূর থেকে চেঁচিয়ে সৃজনকে ডাকার চেষ্টা করলো। এ কঙ্কনা, সৃজন, তোরা শুধু বসে বসে গল্প করবি? আয় একটু নাচ। এই না না, আমি এখানেই ঠিক আছি, আমি এখানে নাচতে আসিনি। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আপনাকে নাচতে হবে না, ওরা থাকুক না ওদের মতো। সৃজন, দেখুন তো সমুদ্রটা কেমন শান্ত হয়ে গেছে। আপনার গম্ভীর স্বভাবের মতোই কিন্তু শান্ত। আমার কিন্তু শান্ত ভালো লাগে না, আমার একটু গন্ডগোল ভালো লাগে। গন্ডগোল তো আছেই কঙ্কনা, আমরা নিজেরাই তো এক একজন চলমান গন্ডগোল। আপনি যে এই এত হইচই করেন, সেটা কি এমনি এমনি? আচ্ছা সত্যি করে বলুন তো, তার পিছনে কি সত্যিই কোনো গন্ডগোল নেই? প্রশ্নটা শুনে কঙ্কনা হঠাৎ করেই চুপ করে গেল। সৃজনের এমন সরাসরি প্রশ্নে খানিকটা অপ্রস্তুত তো বটেই। আপনি আপনি মনের কথা বুঝতে পারেন বুঝি? হ্যাঁ, কষ্ট তো আছেই, খুব কষ্ট। আমি ভেবেছিলাম আমি ওর জীবন, কিন্তু সে ছেলে তো আমার মতো আরো 5 জনকে নিজের জীবন ভেবে বসেছিল। কথাগুলো খানিকটা বিদ্রুপ করে বলে, হয়তো নিজের কষ্টটাকে গোপন করতে, হাহা করে হেসে উঠল কঙ্কনা। সৃজন কঙ্কনার দিকে সরাসরি তাকিয়ে নরম স্বরে বলল, আমি ডেটা অ্যানালিস্ট। আমি কিন্তু শুধু কোডিং নয়, মানুষের মনস্তত্ত্বও বোঝার চেষ্টা করি। আর যতটা বুঝতে পারছি আপনি খুব সরল, আর সরল মানুষরা পৃথিবীতে প্রায়শই কষ্ট পায়। আপনার মতো মনের মানুষজনকে আজকাল খুঁজে পাওয়া কিন্তু কঠিন। ধন্যবাদ সৃজন, আপনার মতো একজন গম্ভীর মানুষের কাছ থেকে এমন একটা কথা শুনতে পাবো কখনো ভাবিনি। আচ্ছা, তাহলে বোধহয় আমরা বন্ধু হতেই পারি, তাই না? নিশ্চয়ই কঙ্কনা, বন্ধুত্বে আপত্তি নেই। কঙ্কনা আবারও মন খুলে হাসল, তার চোখে কৃতজ্ঞতা। সৃজন, যে সাধারণত তার অনুভূতি প্রকাশ করে না, সেও দেখল কঙ্কনার হাসিটা তার মনকে অদ্ভুতভাবে শান্তি দিচ্ছে। তাদের বন্ধুত্বের ভিত্তি তৈরি হয়ে গেল যেন। একজন মৃদুভাষী গভীর, আর আরেকজন প্রাণোচ্ছল সরল। আজ থেকে আপনি আমার সিরিয়াস বন্ধু। না না, সরি, আপনি নয়, তুমি। আপনি বললে না ঠিক বন্ধুত্বের ফিলিংসটা, ওই যাই হোক, তুমি আপনি মিলিয়ে কিছু একটা। আচ্ছা, তোমার কাছে আমি সব বলতে পারি তাই না? কারণ তুমি তো আবার সবকিছু লজিক দিয়ে সমাধান করে দাও। ঘাড় নেড়ে সম্মতি জানিয়ে সৃজন বলল, চেষ্টা করব। অন্যদিকে রাত তখন বাড়ছে। ওদের টেবিলের দিকে এগিয়ে এলো একজন রিসর্টের এমপ্লয়ি। ম্যাম, স্যার, আপনাদের বারবিকিউ রেডি হয়ে গেছে। আপনারা কি এখন ডিনারের দিকে যাবেন? একবার বেখেয়ালে ঘড়ির দিকে তাকিয়ে নিল কঙ্কনা, তারপর বলল, ওহ, রাত হয়ে গেল, চলুন সৃজন। যাই হোক, এই গোয়াতে এসে আমার মনে হচ্ছে খুব ভুল করিনি, অন্তত তোমার মতো একজন বন্ধু তো পেলাম। টেবিল ছেড়ে উঠে দাঁড়ালো সৃজন, তারপর কঙ্কনার চোখে চোখ রেখে বলল, আমার সঙ্গে বন্ধুত্ব করার সিদ্ধান্তটা তোমার ঠিক না ভুল, সেটা এখনই কি করে বুঝে গেলে কঙ্কনা? সেটা তো সময় বলবে, তাই না? সৃজন আর কঙ্কনা ডিনারের টেবিলের দিকে এগিয়ে গেল। ওদের পিছনে অভিষেক আর দেবস্মিতা। তখনও নাচের ছন্দে ছন্দে কোথাও যেন একটা বেসুরো তাল ছিল, যা সৃজন আর কঙ্কনা দুজনেই লক্ষ্যও করেছিল। আস্তে আস্তে রাত বাড়তে থাকে। রাত তখন আরও গভীর। বিচ পার্টি, বারবিকিউ, ডিনার সব শেষ। এরপর সবাই যার যার কটেজের দিকে ফিরছে।
সবার কাছেই মোটামুটি চোখের সামনে পৃথিবীটা দুলছে। না না, ভূমিকম্পের জন্য নয়, অতিরিক্ত নেশার জন্য। যদিও সৃজন আর কঙ্কনা ড্রিঙ্ক করেনি, কিন্তু বাকি দুজন মানে অভিষেক আর দেবস্মিতা নেশাগ্রস্ত। ঢুলু ঢুলু চোখে সৃজনের কাঁধে হাত রেখে অভিষেক বলল, দোস্ত, মাই বেস্ট ফ্রেন্ড, আই লাভ ইউ ম্যান, আই লাভ ইউ। তুই না থাকলে এই গোয়া ট্রিপটা একদম জমতো না রে। চল এবার একটু সেটেল হওয়া যাক, কি বলিস? হ্যাঁ, খানিক রেগে গিয়ে সৃজন কাঁধ থেকে অভিষেকের হাতটা ঝেড়ে নামিয়ে দিল। তারপর বলল, আহ, নামা হাত, নেশা হয়ে গেছে তোর, চল ঘরের ভিতরে চল। আর অত বেশি ভালোবাসার অভিনয় করতে হবে না। হ্যাঁ, যা করার ছিল তুমি তো প্রথম দিনই করে দেখিয়ে দিয়েছ, ব্যাস চল চল ঘরে চল। দেবস্মিতা পিছু ডাকল, তারপর আলতো হেসে নেশায় বুঁদ হওয়া গলায় বলল, আরে সৃজনদা, তুমি কেন কেন সবসময় এত সিরিয়াস থাকো বলো তো? আরে অভিষেক তো তোমার সঙ্গে মজা করছে। এই চল কঙ্কনা, চল ঘরে যাই। কঙ্কনা আর দেবস্মিতা ওদের নিজেদের কটেজ মানে কটেজ বিয়ের দিকে এগোতে যাচ্ছিল। এমন সময় অভিষেক সৃজনের হাত ধরে টানল, তারপর হালকা জড়ানো কণ্ঠে বলল, দাঁড়া দাঁড়া, এখানেই তো আসল কথা রে। হ্যাঁ সৃজন, আমার একটা আবদার আছে। তুই আমার সব থেকে প্রিয় বন্ধু, তাই তোর কাছেই বলতে পারি। কি আবদার? যদি সেটা লজিকের বাইরে কিছু হয় তাহলে কিন্তু আমায় বলিস না। আর এমনিতেও আমার মাথা ব্যথা করছে, প্লিজ। লজিক? আরে ভালোবাসার ক্ষেত্রে আবার লজিক কিসের? দেখ, দেবস্মিতা আর আমরা কয়েকটা দিন খুব রোম্যান্টিক মুডে কাটাতে চাই। তুই তো জানিস অ্যাড এজেন্সিতে সারাক্ষণ দৌড়াদৌড়ি, তাই প্লিজ 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 তুই অন্য একটা কটেজ নিয়ে নে না, জাস্ট এই দুদিনের জন্য। তুই আমার জন্য এটুকু অ্যাডজাস্ট করবি না? এবার অবাক হয়ে সৃজনের চোখ গোল গোল হয়ে গেল। তারপর খানিকটা রেগে গিয়ে বলল, কি বললি? আমি অন্য কটেজ নিয়ে নেব? এত ইজি ব্যাপারটা? এই ভুলে যাস না, বাজেট ট্রিপের দোহাই দিয়ে কিন্তু আমাকে এখানে টেনে এনেছিস, না হলে আমার আসার মোটেই কোনো ইচ্ছে ছিল না। আর এখন এখন আমার কাছে আবদার করছো যে আমি যেন আমার কষ্টের টাকায় আলাদা একটা কটেজ বুক করি? ইয়ার কি হচ্ছে? আরে বাবা, টাকা পয়সা নিয়ে এত ভাবছিস কেন? পরে ম্যানেজ করে নেব। তুই তো জানিস আমরা খুব কমই এমন সুযোগ পাই না, আমাদের একটু একা থাকতে দে না। তুই আর কঙ্কনা, তোদের মধ্যে তো বেশ ভালো বন্ধুত্ব হয়ে গেল, তোরা বরং একসাথে অন্য একটা কটেজে থাক। হ্যাঁ, বড্ড আনপ্রেডিক্টেবল ছেলেটা, কখন যে কি বলবে আর কখন যে কি ভাববে কারোর বোঝার উপায় নেই। কঙ্কনা, দেবস্মিতা, সৃজন সবাই স্তম্ভিত হয়ে অভিষেকের দিকে তাকালো। দেবস্মিতা হালকা ধাক্কা দিল ওকে। এই অভিষেক, কি বলছিস কি তুই? ও সৃজন, ডোন্ট মাইন্ড। ওর নেশাটা একটু বেশি চলে গেছে, তুমি কিছু মাইন্ড করো না। সৃজন এবার ঠান্ডা গলায় জবাব দেওয়ার চেষ্টা করলো, যাচ্ছে তাই, ঠিক আছে। আর শোন, আমার জীবনের নিয়ম হলো আমি সহজে কিছুতে রাজি হই না, কিন্তু একবার কথা যদি দিয়ে দিই সেটা কিন্তু রাখি। আমি রিসেপশনে যাচ্ছি, দেখছি অন্য কোনো কটেজ ফাঁকা আছে কিনা। তবে যদি না থাকে তুই কিন্তু তোর এই আবদার মেটার আশা রাখিস না। আফটার অল তো আর তোর জন্য আমি সারা রাত্রি ওই সমুদ্রের ধারে তাঁবু খাটিয়ে থাকতে পারবো না। না, নেশার ঘরেও মশকরা করতে ছাড়লো না অভিষেক। বেস্ট আইডিয়া ভাই, বেস্ট আইডিয়া। যদি কটেজ ফাঁকা না পাস তাহলে একটা তাঁবু কাটিয়ে থেকে যায়। সৃজন বুঝতেই পারছে ছেলেটার এখন নেশার ঘরে মাথার ঠিক নেই, ভুলভাল বকছে। তাই খুব একটা অপেক্ষা না করে
দ্রুত পায়ে রিসর্টের লবির দিকে হেঁটে গেল। আর ঠিক তখনই কঙ্কনা অভিষেককে উদ্দেশ্য করে খানিকটা রাগ দেখিয়ে বলল, কি শুরু করেছিস তোরা? অভিষেক দা, তোমরা কিন্তু ছেলেটার সঙ্গে খারাপ করছো। ও কি তোমাদের পাহারাদার নাকি? অভিষেক এমন একটা ভাব করলো যেন বড় নিষ্পাপ। তারপর বলল, তুই চুপ কর তো, তুই কি বুঝিস? হ্যাঁ, বেস্ট ফ্রেন্ডের জন্য এইটুকু হেল্প মানুষ তো আশা করেই নাকি? তাছাড়া তুই তো সৃজনের সাথে বেশ মজা পাচ্ছিস। হ্যাঁ, তোরা একসাথে থাক না। একসাথে থাকবো? ইম্পসিবল। এই দেবস্মিতা, তুই ভুলে যাচ্ছিস কেন আমি তোর সাথে এসেছি? আমি আর কোথায় যাব? আমি তো এই কটেজের ভাড়াটা দেবস্মিতার সাথে শেয়ার করার প্ল্যান করেই এসেছিলাম। আমার কাছে আলাদা করে আর একটা কটেজ বুক করার মতো অত বাজেট নেই। দেবস্মিতারও নেশাটা বেশ চড়ে বসেছে। কঙ্কনার কাঁধে হাত রেখে রিল্যাক্সড মুডে বলল, রিল্যাক্স কঙ্কনা, রিল্যাক্স। আমরা তো একসঙ্গেই থাকতে চেয়েছিলাম, কিন্তু অভিষেক যখন আবদার করছে, আর তাছাড়া আমরা দুজনেই তো জানি শ্রীচন্দা খুব ভদ্র ছেলে, তোর কোনো সমস্যাই হবে না। তোর মাথা ঠিক আছে? কি স্বার্থপর মেয়ে রে তুই! তুই শুধু নিজেরটা বুঝিস, কিন্তু আমাকে একটা অচেনা লোকের সাথে। না না। অন্যদিকে সৃজন রাগে গজরাতে গজরাতে রিসর্ট লবি থেকে ফিরে এলো। ওর মুখ দেখে বোঝা যাচ্ছে চূড়ান্ত হতাশ। রাগে ফুঁসছে সৃজন। সরি ব্রো, তোর কপাল খারাপ, আর আমারও। কারণ রিসেপশন থেকে বলা হলো আগামী 2 দিনের জন্য একটা কটেজও খালি নেই, নো ভ্যাকেন্সি। কারণ এটা ওদের পিক সিজন। কিছু একটা গন্ডগোলের আঁচ পেয়ে পিছন পিছন রিসেপশনিস্ট ছেলেটাও এসেছে। সে বলল, স্যার, আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনি যদি কাল ভোরে আবার চেক করেন। ছেলেটার দিকে কড়া দৃষ্টিতে তাকালো সৃজন। তারপর তাকে থামিয়ে দিয়ে বলল, থ্যাংক ইউ। গোটা রাতটা তো আর সমুদ্রের ধারে তাঁবু খাটিয়ে থাকবো না, তাই না? থ্যাঙ্কস অ্যাগেন। ছেলেটা ফিরে যেতেই আবার দৃষ্টি পড়ল অভিষেকের উপর। নে, হলো, শুনে নিলি নিজের কানে। যেটা চেয়েছিলি সেটা হলো না। এবার চল ঘরে যাই, ঘুম পেয়েছে, প্রচণ্ড টায়ার্ড, ঘুমোবো। তোরা এক কাজ কর, তোরা বরং দুজনে খাটে শুয়ে পড়িস, আমি না হয় সোফায় কাটিয়ে দেব। সৃজন বলে কি, অভিষেক আর দেবস্মিতা একান্তে সময় কাটাবে, আর অন্যদিকে একই ঘরে নাকি সোফায় শুয়ে থাকবে সৃজন। তাই আবার হয় নাকি? তাই অভিষেক খানিকটা আর্তনাদ করে বলে উঠল, না না সৃজন, না, প্লিজ এভাবে বলিস না, প্লিজ প্লিজ। মানে আমার আর দেবস্মিতার দিকটা একটু দেখ, আমাদের রিলেশনশিপটা, প্লিজ প্লিজ। ওদিকে দেবস্মিতা কঙ্কনার দিকে ফিরে অনুরোধের সুরে জানালো, প্লিজ কঙ্কনা, প্লিজ তুই সৃজনদার সঙ্গে একটু অ্যাডজাস্ট করে নে না। উনি তো সোফায় শুতে কমফোর্টেবল বলছে, শুনতেই তো পেলি। তুই বেডে শুয়ে পড়বি, কোনো অসুবিধাই হবে না, জাস্ট 2 তো রাত কেটে যাবে। কঙ্কনা পড়ল চরম অস্বস্তিতে। কেন কেন আমার উপর এমন করে জোর করে বোঝা চাপানো হচ্ছে? আমার এখন ভয় লাগছে। আমি এত সহজে কাউকে বিশ্বাস করি না। আর উনি যতই গম্ভীর হন না কেন, আমি তো। কঙ্কনার দিকে তাকালো সৃজন। তার অস্বস্তিটা ও ভালোই বুঝতে পারছে। দেখুন কঙ্কনা, আমি বুঝতে পারছি আপনার ভয় পাওয়াটা হয়তো স্বাভাবিক। আমি নিজেও এই সিচুয়েশনটা ক্রিয়েট হোক চাই না, কিন্তু উপায় বা কি? আমরা 4 জন, আর 2 মাত্র কটেজ। আর অভিষেক, ওর মাথায় এরম কুবুদ্ধি কে জানতো? তার উপর আবার নেশার ঘরে যা খুশি তাই বলে চলেছে। আমার মনে হয় ওদেরকে ওদের মতো ছেড়ে দেওয়াটাই ভালো হবে, জানেন? অভিষেক আবার হাত জোড় করে রিকোয়েস্ট করলো, কঙ্কনা প্লিজ প্লিজ, কঙ্কনা তুই খুব ভালো মেয়ে, আমাদের লাইফটা সেটেল হতে দে প্লিজ। কঙ্কনা মনে মনে ভালোই বুঝতে পারছে এটা তো দেখছি ব্ল্যাকমেল। এই দুটো উচ্ছন্নে যাওয়া ছেলে মেয়ে আমার উপর পুরো চাপিয়ে দিচ্ছে। কিন্তু সৃজন,
ও তো ভদ্র, ও কেন কিছু বলছে না? তারপর কঙ্কনা সৃজনের দিকে তাকিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, শুধুমাত্র 2টো রাত, কিন্তু একটা শর্ত। কি শর্ত? আপনি আপনি ঘরের ভিতরে যদি 1 ইঞ্চিও আমার দিকে এগোনোর চেষ্টা করেন, আর আর আমি কিন্তু নজর রাখবো, মনে রাখবেন। আর রাতে যদি আমি ভয় পাই, আপনাকেই কিন্তু আমাকে সামলাতে হবে। সৃজন খানিক কঠোর গলায় কিছুটা স্বস্তি আর কিছুটা বিরক্তি নিয়ে বলল, আমি কথা দিচ্ছি কঙ্কনা, আপনার প্রতি আমার কোনো খারাপ অভিসন্ধি নেই। আমি আপনার টেস্টে ঠিকই পাশ করব, আর আপনি ভয় পেলে আমি তো জেগেই আছি, আপনি একেবারেই আনকমফোর্টেবল ফিল করবেন না। ফাইনালি ছেলে মেয়ে দুটো রাজি হয়েছে দেখে অভিষেক তো বেশ উত্তেজিত। ইয়েস, তোরা সেরা কঙ্কনা, আই লাভ ইউ। এই কথা বলে সৃজনকে প্রায় জড়িয়ে ধরে অভিষেক ওর 2 গালে 2টো চুমু খেয়ে নিল। খানিক বিরক্তি নিয়ে আর খানিকটা ঠেলে দিয়ে সৃজন বলল, ছাড় ছাড় বলছি, এই চল, তোর ওই ভালোবাসা না পরে দেখাবি। চলুন কঙ্কনা, আমরা কটেজের দিকে যাই। কঙ্কনা এবং সৃজন দুজন মিলে কটেজ বিয়ের দিকে হেঁটে চলে গেল। ওদের হাঁটার মধ্যে একটা অদ্ভুত দূরত্ব ছিল। শারীরিকভাবে ওরা কাছাকাছি, কিন্তু মানসিকভাবে ওরা একটা অলিখিত শর্তে আবদ্ধ। কঙ্কনা এবং সৃজন কটেজে প্রবেশও করল। কঙ্কনা সরাসরি বেডের দিকে চলে গেল, সৃজন সোফার দিকে। কঙ্কনা এখনও কিছুটা সতর্ক। বেডে কম্বলটা বেশ সন্তর্পণে টেনে নিয়ে কঙ্কনা বলল, আপনি সত্যি সোফায় শুচ্ছেন? সোফাটা কিন্তু আপনার জন্য খুব ছোট, আপনার মতো চেহারার একজন মানুষের জন্য। কঙ্কনাকে থামিয়ে দিয়ে সোফায় নিজের কমফোর্ট পজিশন খুঁজতে খুঁজতে সৃজন গম্ভীর গলায় বলল, আমার চেহারার দিকে আপনাকে নজর না দিলেও চলবে, আমি অ্যাডজাস্ট করতে পারি। আমার জীবনটা অ্যাডজাস্টমেন্টের ওপরেই দাঁড়িয়ে আছে। আপনি ঘুমানোর চেষ্টা করুন তো। কিন্তু আপনি কি দরজাটা ভেতর থেকে ভালোভাবে লক করেছেন? মানে যদি কেউ এসে পড়ে? সৃজন খানিকটা বিরক্ত তো বটেই, তবুও শান্তভাবে বলল, হ্যাঁ অবভিয়াসলি লক করেছি, আর আমি জেগেই আছি, আপনার কোনো চিন্তা নেই। কঙ্কনা মনে মনে খানিকটা স্বস্তি পেয়ে বলল, ওহ, কি অসহ্য পরিস্থিতি। কিন্তু ছেলেটা কথা তো রেখেছে, এত রাতে সোফায় শুয়েও মুখে কোনো বিরক্তি তো নেই। তারপর ঘর জোড়া নীরবতা। কঙ্কনা কিছুতেই ঘুমোতে পারছে না, এপাশ ওপাশ করে চলেছে। কয়েকবার সৃজনের দিকে তাকালো। সৃজন চুপচাপ সোফায় শুয়ে, চোখটা বন্ধ। সৃজন, তুমি কি জেগে আছো? চোখ না খুলেই জবাব দিল সৃজন, হ্যাঁ। আমার মনে হচ্ছে আমার একটু ভয় করছে, এমন একটা অচেনা জায়গায় অচেনা একজন মানুষের সঙ্গে এক ঘরে এইভাবে। সৃজন এবার চোখ খুলে উঠে বসল। ও গড, শুনুন, ভয় পাওয়ার কিচ্ছু নেই, দরজা বন্ধ, আর আমি আপনার থেকে অন্তত 10 ফুট দূরে সোফায় রয়েছি। আমি না বাঘ, না ভাল্লুক, না ভূত। অতএব আপনি যদি নিজেকে নিরাপদ মনে না করেন, দেখুন আমি তাহলে বাইরে বারান্দায় চলে যেতে পারি। যাব? না 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 না, প্লিজ যাবেন না, আমার আরো বেশি ভয় লাগবে। আমি আসলে অন্ধকারে একা শুয়ে থাকতে মানে আমার একটু ভয় লাগে। ওকে ওকে, ঠিক আছে, আমি বাইরে যাচ্ছি না। বেটার আমি বরং লাইটটা অন করে রাখি। আর এমনিতেও আমার কিছু অফিসিয়াল কাজও আছে, ল্যাপটপে করতে হবে। আপনি ডিস্টার্বড হবেন না তো? মানে আপনি আপনার মতো ঘুমানোর চেষ্টা করুন। না না, ডিস্টার্ব তো হবই না, বরং লাইটটা জ্বালিয়ে রাখলে আমার একটু ভালো লাগবে। সৃজন টেবিল ল্যাম্পটা জ্বালিয়ে ওর ব্যাগ থেকে ঝটপট ল্যাপটপটা বের করে ফেলল, কাজ শুরুও করল। কঙ্কনা ওকে লক্ষ্য করতে লাগলো। ছেলেটা ভারী অদ্ভুত, এত সুন্দর চেহারা, কিন্তু
নারীসঙ্গ বা প্রমোদ, কোনোটা নিয়েই কোনো মাথা ব্যথা নেই। ওর চোখ কেবল ল্যাপটপের স্ক্রিনে। কঙ্কনা মনে মনে ভাবল, ছেলেটা একদম অন্যরকম, কোনো চালাকি নেই। আমার এক্স বয়ফ্রেন্ড কত ছলনা করতো, কত কথা বলতো। আরে এ তো আমাকে পুরো কমফর্ট জোনে রেখেছে। এই ছেলেটা সত্যি কি এত ভালো? কঙ্কনা ধীরে ধীরে শান্ত হলো। মনের সব দ্বিধা কেটেও গেল ছেলেটাকে নিয়ে। বুঝতে পারল এই লোকটা তার কথা রাখবে। প্রথম রাতের ভয় কাটল, শান্তিতে ঘুমিয়েও পড়ল। অন্যদিকে সৃজন ল্যাপটপে কাজ করতে করতে একবার কঙ্কনার দিকে তাকালো। দেখল ঘুমিয়ে পড়েছে মেয়েটা। তার কোঁকড়ানো খোলা চুলগুলো বালিশের চারিদিকে ছড়িয়ে আছে। সৃজন দ্রুত চোখটা নামিয়ে নিল, আবার তাকালো ল্যাপটপের দিকে। মনের মধ্যে একটা অদ্ভুত মুগ্ধতা কাজ করছে। ঘুমিয়ে পড়েছে, খুব সরল। হয়তো এই মেয়েটা সত্যিই এমন একটা মানুষ যে আমাকে আমার লজিকের বাইরে বেরোতে বাধ্য করছে। অভিষেক যাই করুক, আমার জীবনের সবচেয়ে মজার গন্ডগোলটা বোধহয় এই মেয়েটাই পাকালো। যাক, অন্তত প্রথম রাতের পরীক্ষাটায় পাশ করে গেলাম মনে হয়। পরের দিন সকাল 10টা। 4 জন মিলে দুটো স্কুটি ভাড়া করেছে, অভিষেক আর দেবস্মিতা একটাতে, আর সৃজন আর কঙ্কনা না চাইতেও দুজনে অন্য আর একটা স্কুটিতে। কঙ্কনা বেশ প্রাণবন্ত। গোয়ার উন্মুক্ত রাস্তা, নারকেল বিথির শাড়ি আর সমুদ্রের ভেজা হাওয়া। অভিষেক আর দেবস্মিতা সামনে, তাদের স্কুটি চলছে দ্রুত গতিতে, আর পিছনে সৃজন অত্যন্ত সতর্কভাবে স্কুটি চালাচ্ছে। আর তার পিছনে বসে রয়েছে কঙ্কনা, সারাক্ষণ কথা বলেই চলেছে। তুমি জানো সৃজন, তোমার স্কুটি চালানোর ধরনটা তোমার স্বভাবের মতোই, স্থিতিশীল আর খুব সতর্ক। আমার এক্স বয়ফ্রেন্ড কিন্তু অভিষেকের মতোই, হাই স্পিড, নো গ্যারান্টি। সৃজন পিছন দিকে না তাকিয়ে স্কুটি চালাতে চালাতে জবাব দিল, শুনুন, আমি ওই দ্রুত গতি না খুব একটা পছন্দ করি না, আর স্কুটি চালানোর সময় আমার মনে হয় কনসেন্ট্রেট করা উচিত। আর আপনি যদি একটু কম কথা বলেন তাহলে না আরও বেশি সেফ ফিল করবেন। অতএব প্লিজ চুপ করে বসুন। তুমি তো দেখি সব সময় রুড, কিন্তু জানো তো, তোমার এই রুডনেসের মধ্যেই আমি একটা অদ্ভুত কেয়ার খুঁজে পাই। তুমি কাল রাতে কত কমফোর্টেবল করে দিলে আমাকে, আমি এতটা শান্তিতে ঘুমিয়েছি। থ্যাংক ইউ। সৃজন এবার মনে মনে ভাবল, উফ, এই মেয়েটা কি আমার মনের কথা বুঝতে পারে নাকি? আমি ওকে ইগনোর করতে চাইছি, কিন্তু ওর ওই সিম্পল প্রশংসাগুলো না আমাকে কিরম একটা এম্বারাস করছে। তারপর কঙ্কনাকে উদ্দেশ্য করে বলল, ধন্যবাদ দেবার দরকার নেই, আমি আমার কথা রেখেছি জাস্ট। আর আজকালকার দিনে তোমার মতো সরল প্রকৃতির মানুষকে বোকা বানানো কিন্তু খুব সহজ, তাই সহজে বিশ্বাস করতে নেই কাউকে। কেন, তুমিও কি আমায় বিশ্বাস করতে পারো না? পারি, তবে এই দুনিয়াতে সবসময় ভালো মানুষকে ঠকানোটা যতটা সহজ, সব থেকে খারাপ সময় ভালো মানুষ খুঁজে পাওয়াও কিন্তু ততটাই কঠিন। ওরা একটা পুরনো পর্তুগিজ কলোনির স্থাপত্য দেখতে খানিকক্ষণ থামল। অভিষেক সঙ্গে সঙ্গে দেবস্মিতার দিকে খানিকটা ক্রুদ্ধ দৃষ্টিতে তাকালো। দেবস্মিতা আজ একটা হালকা গ্রীষ্মকালীন স্কার্ট আর ছোট টপ পরেছিল। খানিকটা বিরক্তি নিয়ে অভিষেক বলল, দেবস্মিতা, তুমি এই ড্রেসটা কেন পরেছ? এটা কি খুব ছোট, সেটাকে তুমি বুঝতে পারছো না? আমরা একটা পাবলিক প্লেসে এসেছি। এসবের মানে কি অভিষেক? হঠাৎ তোমার কি হলো? আর এটা একটা বিচ টাউন, আর এটা তো পুরোপুরি মার্জিত একটা পোশাক। মার্জিত? সবার চোখ তোমার দিকে যাচ্ছে, তুমি কি বুঝতে পারছো না? আমি চাই না তুমি এমন পোশাকে পাবলিক প্লেসে এসো। রিভিলিং ড্রেস পরে কি প্রমাণ করতে চাইছো নিজেকে?
তুমি তুমি এত পজেসিভ কেন? আমাকে তোমার সম্পত্তি মনে করো নাকি? হ্যাঁ, আমি কি পড়বো সেটা কি তুমি ঠিক করে দেবে? তোমার এই মানসিকতা আমি একদমই মেনে নিতে পারছি না অভিষেক। তুমি এত ওভার পজেসিভ কেন? দিন দিন তুমি এরকম হয়ে যাচ্ছ, ডিসকাস্টিং। এটা পজিটিভনেস নয়, এটা কেয়ার। ওকে? দুজনের মধ্যে গন্ডগোলের আঁচ পেয়ে মধ্যস্থতা করতে সৃজন চলে এলো। তারপর বলল, ওফ মাই গুডনেস, এটা কেয়ার নয় অভিষেক, এটা একটা মানসিক চাপ। ওকে ওর মতো থাকতে দে প্লিজ। তুই যখন আমাকে না জানিয়ে আর একজনের সঙ্গে হলিডে প্ল্যান করছিস, তখন ওর ড্রেস নিয়ে আপত্তি জানানোর নৈতিক অধিকার কিন্তু তোর নেই। হ্যাঁ, ঠিক বলেছে সৃজন। দেবস্মিতা, রিল্যাক্স, ওর কথায় কান দিস না। সৃজনদা, কঙ্কনা, তোমরা বোঝো না, ও এখন আর আগের মতো নেই। ও কেয়ার করে না আমার, ও শুধু নিজের ইচ্ছাগুলো চাপিয়ে দিতে ভালোবাসে। উল্টে দেখো সৃজনদা, তুমি বিষয়টা কতটা সাপোর্ট করছো। তুমি চুপচাপ থাকলেও তুমি কিন্তু একজন কেয়ারিং বন্ধু। দেবস্মিতার কথায় সৃজন এবং কঙ্কনা দুজনেই খানিকটা অপ্রস্তুত হয়। ওদের মধ্যেকার অকথিত কেমিস্ট্রিটা যেন প্রকাশ পেয়ে যায়। আমি কোনো কেয়ার করি না, আমি শুধু লজিকটুকু মেনে চলি, আর এটা আউট অফ দ্য লজিক। প্লিজ শান্ত হও তোমরা দুজন, আমরা গোয়াতে এসেছি, একটু অ্যাডজাস্ট করো, না হলে আমাদের এই সুন্দর দিনটা তো নষ্ট হয়ে যাবে। সৃজন এবং কঙ্কনার হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা শান্ত হলো। মান অভিমান ঝগড়াঝাঁটি ভুলে আবার ভুল বোঝাবুঝিগুলো মিটে গেল। সন্ধ্যের পর সবাই তৈরি হয়ে নিল নাইট ক্লাবে যাওয়ার জন্য। সৃজন ছাড়া বাকি তিনজনই সেদিন মনের সুখে ড্রিঙ্ক করল। সৃজন এক কোণে বসে শুধু পরিস্থিতি পর্যবেক্ষণ করে চলেছে, আর অস্বস্তি বাড়ছে। ক্লাবের আলো আধারিতে চারজনের সম্পর্কের জটিলতাও বাড়তে শুরু করলো। সৃজন, ও মাই গড, তুমি এখানে একা বসে আছো কেন? আমার সাথে এসো, জীবনটা উপভোগ করো। কাম 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 অন। সৃজন কঙ্কনাকে এক প্রকার জোর করে টেবিলে বসিয়ে দিল। তারপর বলল, আস্তে, রিল্যাক্স রিল্যাক্স, তোমার কিন্তু অতিরিক্ত ড্রিঙ্ক করায় নেশা হয়ে যাচ্ছে, শান্ত হও। এত বেশি ড্রিঙ্ক করা কিন্তু মোটেই ভালো নয়। হ্যাঁ, কেন? তুমিও কি আমার ড্রিঙ্ক করা দেখে আমাকে জাজ করবে? তুমিও কি অনিরুদ্ধর মতো আমাকে ক্যারেক্টারলেস বলবে? কঙ্কনা, ড্রিঙ্ক করলে লিভার নষ্ট হয়, ক্যারেক্টার নয়। নিজের শরীরের খেয়াল কিন্তু নিজেকেই রাখতে হয় আমাদের। প্লিজ প্লিজ শান্ত হও। আমি শান্ত হব না। কেন শান্ত হব? তুমি জানো, আমি আমি একটা বোকা মেয়ে। আমার এক্স 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 ও আমাকে ইউজ করেছে, ইউজ থ্রো। আমি ওকে আমার জীবনের সব কিছু দিয়েছিলাম, সব, আমার টাকা, আমার বিশ্বাস, আমার ভালোবাসা, সব। ও ও কেন এমন করলো আমার সাথে? কেন করলো সৃজন? কেন? কঙ্কনা, রিল্যাক্স, তুমি এখন স্বাভাবিক নও। এসব কথা আমরা পরে বলি। না 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 না, আমি এখনই বলবো। তুমি জানো আমি কেন এত হইচই করি? আমি এই কষ্টগুলো চাপা দিয়ে রাখার জন্য হাসি। আমার আমার ভেতরে কত দুঃখ জমে আছে। আমার মনে হয়েছিল এই জীবনে হয়তো আর ভালোবাসা পাওয়া
যাবে না, সবাই ফ্রড। সৃজন মনে মনে ভাবল, এই মেয়েটা নিজের কষ্টটা এত গভীরভাবে লুকিয়ে রেখেছে। আমারও কষ্ট আছে, কিন্তু আমি প্রকাশ করি না। কিন্তু এর সিম্পলিসিটি দেখে আমার বড্ড মায়া হচ্ছে। আমি ওকে এভাবে কষ্ট পেতে দেখতে পারছি না। আলতো হাতে চোখ মুছিয়ে দিল কঙ্কনার। তারপর নরম কিন্তু দৃঢ় কণ্ঠে বলল, কঙ্কনা কঙ্কনা কঙ্কনা, চুপ করো। তুমি তো খুব ভালো মেয়ে, আর জীবনে একবার খারাপ অভিজ্ঞতা হয়েছে, সেজন্য কি সারা জীবনই খারাপ হবে নাকি? এটা কিন্তু কোনো লজিক নয়। হ্যাঁ, দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে, তখন তোমার এই কষ্টগুলো আর থাকবেই না। তুমি তুমি আমার পাশে থাকবে সৃজন? আমার আমার বন্ধু হয়ে থাকবে? আমাকে কেউ এমন আশ্বাস দেয় না, সবাই আমাকে ইউজ করে, সবাই। আমি থাকবো, আমি তোমার বন্ধু হয়ে থাকবো, আই প্রমিস। আমি তোমাকে কোনো দিন নিজের প্রয়োজনে ইউজ করব না। তোমার সিম্পলিসিটি নিয়ে আমি কোনোদিন মজাও করব না। তুমি নিশ্চিন্ত থাকতে পারো। সৃজন, তুমি আমার বন্ধু হবে তো সৃজন? তুমি আমার কি অবস্থা? সৃজন বন্ধু। আচ্ছা, ইস, ছি 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 ছি, সহ্য যখন হয় না কেন খাও তোমরা এসব? যদি জগাই মা আরে আরে, লোকে দেখছে। যদি না থাকতো তবে আচ্ছা, সৃজনকে আচ্ছা। কি চিনতো? হয়েছে, বলে হয়েছে, কি হয়েছে। প্রেম ব্যাস, সৃজনের এখন গুরু দায়িত্ব এই কঙ্কনাকে কিভাবে সামলায়। আর অন্যদিকে সেদিকে আর এক গন্ডগোল, অভিষেক আর দেবস্মিতার মধ্যে ঝামেলার চূড়ান্ত। তুমি আমার জীবনে একটা অভিশাপ। তুমি শুধু নিজেকেই ভালোবাসো। তুমি একটা আত্মকেন্দ্রিক পজেসিভ মানুষ। আমাদের আর একসাথে থাকা সম্ভব নয়। জুমি, তুমি এমন বলছো কেন? হ্যাঁ, কি বলতে চাইছো তুমি? হ্যাঁ, আর ইউ ট্রাইং টু ব্রেক ইট আপ? তুমি কেয়ারিং নও। তুমি আমার দিকে তাকাও না। তুমি শুধু তোমার অ্যাডভেঞ্চার আর উচ্ছৃঙ্খলতা নিয়েই ব্যস্ত। আমাদের সম্পর্কটা এখানেই শেষ, ব্যাস। দেবস্মিতা ক্লাব থেকে প্রায় ছুটে বেরিয়ে গেল। অভিষেক তাকে থামানোর চেষ্টা করল, বোধহয় খানিক ভুল বুঝতে পারল, কিন্তু ততক্ষণে বোধহয় খুব দেরি হয়ে গেছে। ও শিট, এটা কি হলো? সৃজন পড়েছে শাঁখের করাতে। কঙ্কনাকে ধরে ধরে কোনো মতে উঠে দাঁড় করালো। যা হওয়ার কথা ছিল সেটাই হলো। আমি কালই বলেছিলাম, তোর এই দেখনদারি একদিন তোকে ডোবাবে। চল, আগে আমি কঙ্কনাকে ঘরে নিয়ে যাই, ওকে সামলানো দরকার। সারা রাত প্রায় একা হাতে সৃজন দুই বন্ধু আর কঙ্কনাকে নিয়ে সমস্যায় ভুগল, বিপর্যয় সামলালো। কঙ্কনাকে তার কটেজে নিয়ে এলো, শুইয়েও দিল। তারপর দেবস্মিতাদের কটেজে গিয়ে অভিষেকের সঙ্গে কথা বলার চেষ্টা করল, কিন্তু সে তো তখন নেশায় বুঁদ। মুখ ফুটে কোনো কথা দেবস্মিতাও বলতে পারছে না। ভালোবাসা মানে কোনো দেখনদারি নয়। ভালোবাসা মানে একটু যত্ন, একটু দায়িত্ব নিতে শেখা। দেবস্মিতা আর অভিষেকের সম্পর্কের ভাঙনটা না চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। জোর করে শারীরিক টান থেকে ভালোবাসা জন্ম নেয় না। আর কঙ্কনা, এই মেয়েটার চোখে জল দেখতে পাচ্ছি। আমাকে আমাকে ওর পাশে না চাইলেও থাকতেই হবে। সৃজন কঙ্কনার পাশে বসে রইল। সে গভীর ঘুমে আচ্ছন্ন। সৃজন তার কপালে আলতো করে হাত রাখল। এই সহজ স্পর্শে কোনো শারীরিক আবেদন ছিল না, ছিল এক গভীর মানসিক স্বস্তি। কটেজ বি, ভোর প্রায় 4টে। রুমের
টেবিল ল্যাম্পটা তখনও টিমটিম করে জ্বলছে। কঙ্কনা গভীর ঘুম থেকে হঠাৎ করেই জেগে উঠল। ওর মাথাটা এখন সামান্য ভারী। আগের রাতের মদ্যপানের রেশ তখনও কাটেনি। মাথাটা আরে আর ইউ ওকে? সৃজন, তুমি তুমি এখনো জেগে আছো? হ্যাঁ, তুমি এখন ঠিক আছো তো? কেমন লাগছে শরীর? কাল রাত্রে কিন্তু আউট অফ দ্য লিমিট ড্রিঙ্ক করেছিলে। একদম ঠিক নয় কিন্তু। আমার ইস, আমার ভীষণ লজ্জা লাগছে সৃজন। গতকাল রাতে আমি কি খারাপ ব্যবহার করেছি, কত বিরক্ত করেছি। কেন যে এত বেশি ড্রিঙ্ক করে ফেললাম। প্লিজ প্লিজ তুমি রাগ করো না। সৃজন চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। বেডের কিছুটা দূরে এসে দাঁড়িয়ে বলল, আমি রাগ করিনি। আসলে তোমার উপর আমার মায়া হয়েছে বলতে পারো। আমি শুনেছি তুমি কি কি বলেছ। তোমার কষ্টটা আমি বুঝতে পেরেছি। তোমার মতো একটা সরল মেয়েকে এভাবে কষ্ট পেতে দেখতে ভালো লাগে না। তুমি তুমি সত্যি খুব ভালো। আমার তো মনে হচ্ছিল আমি আবার হয়তো সেই দুর্বলতাটা দেখালাম, যার জন্য অতীতে কষ্ট পেয়েছি। আমি খুব ভয় পাচ্ছিলাম তুমি কি ভাববে। ধুর, আমি কিছুই ভাবিনি। শুধু দেখেছি তোমার ভেতরের সব জমে থাকা কষ্টগুলো কিভাবে বেরিয়ে এলো। আর আমার মনে হয় কষ্ট চেপে রাখার চেয়ে সেটা বের করে দেওয়াই অনেক ভালো। আমি তোমাকে কথা দিয়েছি আমি তোমার বন্ধু, আর বন্ধুত্বের মানে হলো খারাপ সময়েও পাশে থাকা। কি তাই তো? তুমি যখন আমাকে ধরে রেখেছিলে, যখন আমাকে শুইয়ে দিলে, আমার মনে হয়েছিল এই প্রথম কেউ আমাকে শারীরিক আকর্ষণ দিয়ে দেখছে না, দেখছে আমার মনটাকে। তোমার কাছে আমি সেফ ফিল করেছি সৃজন। হ্যাঁ, যাক বাবা, তোমার সেই ভয়টা দূর হয়েছে, এটাই আমার শান্তি। নাও এবার তৈরি হয়ে নাও। সানরাইজের আগে আমরা একটু সমুদ্রের ধার থেকে হেঁটে আসি। তারপর তো ফিরে যেতে হবে আজ। এনিওয়ে, আমি বাইরে দাঁড়াচ্ছি, তুমি ফ্রেশ হয়ে বাইরে এসো, কেমন? কঙ্কনা মাথা নেড়ে রাজি হয়ে গেল। তাড়াতাড়ি তৈরিও হয়ে নিল। সৃজন দরজার বাইরে গিয়ে অপেক্ষা করল। ভোর তখন 5:30। ওরা দুজন সমুদ্রের দিকে হাঁটছে। পূর্ব দিগন্তে তখন রক্তিম আভা। সূর্যোদয়ের প্রস্তুতি চলছে যেন। বালির উপর দুজনের হাঁটার মৃদু শব্দ। তারা একে অপরের থেকে স্বাভাবিক দূরত্ব বজায় রেখেই হাঁটছে। সমুদ্রের ঢেউয়ের ছন্দময় শব্দ দূর থেকে ভেসে আসছে। তারা পাশাপাশি হাঁটায়, কখনো কখনো একে অন্যের আঙুলে আঙুল ছুঁয়ে যাচ্ছে। তারপরেই আবার বিদ্যুৎ গতিতে হাতটা সরিয়েও নিচ্ছে। আজকের ওয়েদারটা কি দারুণ না? আকাশটা কি পরিষ্কার, আর সমুদ্রের রং। আচ্ছা সৃজন, আমি না একটা কথা বলতে চাই। আমি জানি তুমি এটাকে লজিক দিয়ে উড়িয়ে দেবে, কিন্তু আমার আর চেপে রাখতে ভালো লাগছে না। সৃজন এবার কঙ্কনার দিকে তাকালো। তার চোখে কোনো জিজ্ঞাসা নেই, যেন সে জানে কঙ্কনা ঠিক কী বলতে চায়। বলো। আমি আমি জানি না এটা ভালোবাসা কিনা, কারণ তোমার কথা মতো ভালোবাসা এত সহজে হয় না। কিন্তু কিন্তু এই 3টে দিনে আমি তোমার প্রতি একটা অদ্ভুত অদ্ভুত টান অনুভব করেছি। তোমার সিরিয়াসনেস, তোমার কেয়ারিং স্বভাব, তোমার রুডনেসের মধ্যেও যে ভদ্রতা, আমি আমি সম্ভবত তোমাকে ভালোবেসে ফেলেছি। কথাটা বলে কঙ্কনা দ্রুত চোখ নামিয়ে নিল। তার হৃদস্পন্দন বাড়ছে। সৃজন শান্তভাবে দাঁড়ালো।
তার দৃষ্টি তখন সমুদ্রের দিকে। কঙ্কনা, আমি তোমার ফিলিংসটাকে রেসপেক্ট করি। তুমি খুব সরল, আবেগপ্রবণ, আর আমার মনে হয় আমি নিজেও তোমাকে অপছন্দ করি না। তুমি আমার জীবনের সেই উচ্ছ্বাস বলতে পারো যেটা আমার কাছে নেই। কঙ্কনার মনে যেন খানিক আশার আলো জ্বলে উঠল। তাহলে কিন্তু এটাই আসল কথা, ভালোবাসা এত তাড়াতাড়ি হয় না। কঙ্কনা, আমরা দুজন জীবনের সম্পূর্ণ বিপরীত মেরুর দুটো মানুষ। তোমার কাছে যেটা অ্যাডভেঞ্চার, আমার কাছে সেটা উচ্ছৃঙ্খলতা। আমাদের দেখা হয়েছে একটা এম্বারাসিং সিচুয়েশনে। তুমি এখন ওভার ইমোশনাল হয়ে আছো। তোমার মনে হচ্ছে আমি তোমাকে সেফটি দিয়েছি যেটা তোমার এক্স দেয়নি। কিন্তু আমার মনে হচ্ছে আমি ভুল করিনি। না, আমি অস্বীকার করছি না যে আমাদের মধ্যে একটা সুন্দর কেমিস্ট্রি ক্রিয়েট হয়েছে, কিন্তু ভালোবাসা প্রমাণ করতে গেলে সময় লাগে। ভালোবাসা বুঝতে গেলে দূরত্বটা অনুভব করতে হয়। কঙ্কনা, দেখো, আজকের পর আমরা আবার যে যার নিজের কাজের জগতে ফিরব। আমরা আবার যার যার পুরনো জীবনে ফিরে যাব। আর তারপর 2 দিন পর, 2 সপ্তাহ পর, অথবা 2 মাস পর, কাজের ফাঁকে ব্যস্ততার মাঝে যদি কখনো তুমি আমাকে মিস করো, আমার গলা শুনতে চাও, আমার প্রতি একটা টান অনুভব করো, যদি তখন আমাদের মধ্যেকার এই সামান্য পরিচয়ের বাইরেও তুমি আমার মধ্যেকার সিরিয়াস মানুষটাকে খুঁজতে চাও, তখন না হয় আমরা ব্যাপারটা নিয়ে আবার ভাববো। কঙ্কনা খানিকটা হতাশ, কিন্তু সৃজনের যুক্তির কাছে কিছু বলে উঠতে পারছে না। তাই শুধুমাত্র অল্প করে জবাব দিল, তুমি সবকিছুতেই এত লজিক খুঁজলে কি করে? তুমি আমার আবেগকে এত সহজে এড়িয়ে যেতে পারছো? হুম, এক্কেবারে নয়। এড়িয়ে যাচ্ছি না কঙ্কনা, গুরুত্ব দিচ্ছি বলেই সহজলভ্য করে তুলছি না বলতে পারো। ভালোবাসা সহজ জিনিস নয় যে একটা মানুষের সঙ্গে 2 দিন ঘোরাঘুরি করলেই সেটা ফিল করা যায়। কঙ্কনা এবার বুঝতে পারল সৃজন আবেগের তাড়নায় ভেসে যাচ্ছে না, বরং নিজের অনুভূতিকে নিয়ন্ত্রণ করছে, যাতে এই সম্পর্কটা ভুল ভিত্তির উপর দাঁড়িয়ে শুরু না হয়। ঠিক আছে সৃজন, আমি তোমার কথা রাখবো। আমি আর তোমাকে জোর করব না। থ্যাংক ইউ কঙ্কনা। এবার চলো, সানরাইজ হয়ে গেছে, এবার ফিরতে হবে, ঘরে গিয়ে ব্যাগ গোছাতে হবে। চলো। সূর্য তখন দিগন্তের ওপর উঠে এসেছে। এই আলোয় তাদের দুজনের মুখ উজ্জ্বল। সময় সকাল 9টা। কঙ্কনা এবং সৃজন ফিরে এলো। কটেজ এর সামনে তখন থমথমে পরিবেশ। দেবস্মিতা এবং অভিষেক দুজনেই ফিরে যাবার জন্য তৈরি। তাদের কারোর মুখে কোনো কথা নেই। গত রাতের ঝগড়ার পর তারা দুজনেই দুজনের সঙ্গে দূরত্ব বজায় রেখেছে। চল, অনেক দেরি হয়ে গেছে। অভিষেক, তুই ঠিক আছিস তো? হ্যাঁ। কঙ্কনা দেবস্মিতার কাছে গেল। দেবস্মিতা, তুই চিন্তা করিস না, যা হয়েছে হয়তো ভালোর জন্যই হয়েছে। তোর জন্য আরো ভালো কিছু অপেক্ষা করছে। তোদের থেকে ভালো লাগছে কঙ্কনা, অন্তত তোরা তো ভালো বন্ধু হতে পেরেছিস বল। দুটো গাড়ি রিসর্টের করিডোরে দাঁড়িয়ে, একটাতে ফিরবে কঙ্কনা আর দেবস্মিতা, আর অন্যটাতে সৃজন এবং অভিষেক। সৃজন আর কঙ্কনার চোখাচোখি হলো। চাপা আবেগ কাজ করছে। মন যেন দুজনের কিছু না কিছু বলেই চলেছে। আমি ওকে মিস করব, ওর হাসি, ওর বকবক। আমার জীবনে এত কম সময়ের মধ্যে কেউ এমনভাবে প্রভাব ফেলেনি। কিন্তু এই দূরত্বটাও খুব প্রয়োজন। ও আমাকে যেতে বলল, পরীক্ষা করছে, কিন্তু আমি এই পরীক্ষায় জিতবই।
আমি ফিরে গিয়েও ওকেই ভালোবাসবো। আমি এই সিরিয়াস মানুষটাকেই ভালোবাসি। গাড়িতে ওঠার ঠিক আগের মুহূর্তে সৃজন পকেট থেকে নিজের ফোনটা বের করলো। এক্সকিউজ মি, তোমার ফোন নাম্বারটা দাও। সৃজন, আমার পরীক্ষা তাহলে শুরু হলো? না, তোমার পরীক্ষা নয়, তোমার ধৈর্যের পরীক্ষা। চার বন্ধু সম্পর্কের টানাপোড়েন আর নতুন বন্ধুত্ব এবং অসম্পূর্ণ ভালোবাসা নিয়ে গোয়া ছাড়ল। হয়তো ওদের গল্পটা দেখিয়ে দিয়ে গেল শুধুমাত্র শারীরিক আকর্ষণ নয়, মনের টান, মানসিক সংহতি থেকেই ভালোবাসার জন্ম হয়। আচ্ছা, আপনাদের কেমন লাগলো গোয়ায় গন্ডগোল গল্পটা? যদি ভালো লেগে থাকে তাহলে চটপট একটা লাইক, কমেন্ট এবং পরিচিত পরিজনদের মধ্যে আমাদের চ্যানেলটা এবং এই গল্পটা প্লিজ শেয়ার করে ছড়িয়ে দিন। আর যদি আপনি আমাদের চ্যানেলের নতুন বন্ধু হন তাহলে প্লিজ রিকোয়েস্ট করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, সঙ্গে নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা কিন্তু প্রেস করে দেবেন। এবার চটপট কয়েকটা কথা বলে চলে যাব। আসছে মঙ্গলবার আপনাদের বহু প্রতীক্ষিত গল্প আদুরে ভালোবাসা তৃতীয় তথা অন্তিম পর্ব আসছে। কি এক্সাইটমেন্ট হচ্ছে তো? যাই হোক, আপনারা তো জানেনই ভালোবাসার মরশুমের আরও একটা চ্যানেল ভূত চর্চা, যেখানে আমরা প্রতি বুধবার রাত্রি 8:30টায় একটা করে সত্য ঘটনা অবলম্বনে অনুপ্রেরণামূলক গল্প নিয়ে হাজির হচ্ছি। আর সঙ্গে প্রতি শনিবার রাত্রি ঠিক 9:30টায় থাকছে একটা করে ভূতের গল্প। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে চাইলে লিংক দিয়ে রাখলাম ডেসক্রিপশন বক্সে। আর তাছাড়া আমাদের সঙ্গে যোগাযোগের জন্য প্রয়োজনীয় ফেসবুক বা ইনস্টাগ্রাম আইডি দিয়ে রাখলাম গল্পের ডেসক্রিপশন বক্সে। এবার চলে আসব গত পর্বে যে 10 জন সঠিক উত্তরদাতা সঠিক উত্তর দিয়েছিলেন তাদের নাম ঘোষণায়। তারা হলেন মনিকা বিশ্বাস, সবিতা নন্দী, ঈশানী ঘোষ, ইন্দ্রাণী আড্ডি, সুপ্রিয়া মাঝি, স্নেহা দাস, মোহিনী ভট্টাচার্য, অঙ্কনা জানা, সাগর ভৌমিক, সৃজা মুখার্জি, কণা রোজারিও, সুপর্ণা পাত্র, আয়শা স্মৃতি, রিয়া জার সহ অনেকেই। এবার চলে আসি আজকের প্রশ্নে। আজকের প্রশ্ন, গোয়ায় বেড়ানোর দ্বিতীয় দিন ওরা 4 জন মিলে ঠিক কটা স্কুটি ভাড়া করেছিল? যদি গল্পটা মন দিয়ে শোনা হয় তাহলে এই প্রশ্নের উত্তর ভীষণ সহজ। তাই চটপট আর সময়ের অপেক্ষা না করে মোবাইল ফোনটা নাও আর টাইপ করো সঠিক উত্তর। কথা দিচ্ছি, আগামী পর্বে প্রতি পর্বের মতো প্রথম 10 জন সঠিক উত্তরদাতার নাম ঘোষণা করব আমি। আজ তাহলে বিদায় হই। তোমাদের সঙ্গে আবার আগামীকাল ভূত চর্চায় রাত্রি 9:30টায় কথা হচ্ছে। তারপর তো আবার আগামী মঙ্গলবার দুপুর 3:30 দেখা হচ্ছে আদুরে ভালোবাসায়, শুধুমাত্র ভালোবাসার মরশুমে। ভালো থেকো সবাই। ভালোবাসার মরশুমের সঙ্গে সঙ্গে ভূত চর্চাকেও সঙ্গী করতে ভুলো না।